আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি রকেট ফিজিক্সে। আমরা ফাউন্ডেশন পর্ব চলছিল আমাদের, চলতরিত অধ্যায় দিয়ে আমাদের ক্লাস শুরু করেছি আমরা। তো প্রথম ক্লাসটা পুরো চলতরিত অধ্যায়ের একটা সামারি ছিল, একটা র্যাপ আপ ক্লাস ছিল। এখন আমরা ধারাবাহিকভাবে পুরো অধ্যায়টা টাইপ এবং কেস আকারে পড়বো। এক একটা টপিক এক একটা টাইপ, সো খুব ধারাবাহিকভাবে গুছিয়ে গুছিয়ে আমাদের লেভেল আপ করবো এবং সামনে এগোতে থাকবো। সো আজকে আমাদের এই পদার্থবিজ্ঞান ফাউন্ডেশনের সেকেন্ড ক্লাস, এবং আমরা এভাবে পুরো এসএসসির ফাউন্ডেশন আমাদের অনেক মজবুত করে ফেলবো ইনশাল্লাহ। সো আসুন ধীরে ধীরে শুরু করা যাক। আজকের ক্লাসে কি পড়বো ভাই? আজকের ক্লাসে আমরা মেইনলি পড়বো হচ্ছে রোধ নিয়ে, পরিবাহী রোধ নিয়ে পড়বো। সেই পরিবাহী রোধের নির্ভরশীলতাগুলো আলোচনা করব, এবং তারপরে দেখব ওহমের সূত্রটা, কিভাবে ভোল্টেজ আর কারেন্ট একটা আরেকটার সাথে রিলেটেড, কিভাবে ভোল্টেজ আর কারেন্ট একটা বাড়ালে আরেকটা বাড়ে, একটা কমালে আরেকটা কমে, এগুলো জিনিস দেখবো। এবং সেখানে রোধ যে একটা কনস্ট্যান্ট ভূমিকা পালন করে সেটাও দেখবো। সো আসুন শুরু করা যাক। তো গতদিন যেখানে শেষ করেছিলাম ভাই, যেহেতু এখন আমি পুরো টপিকটাই পুরো গতদিনের ক্লাসটা তো র্যাপ আপ ক্লাস ছিল, বাট আজকে থেকে মেইন ক্লাস শুরু। সো টাইপ 1 শুরু করছি, তড়িৎ প্রবাহ বা কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে, আগের ক্লাসটি ধরেন কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ টি সময় ধরে প্রবাহিত হয়েছে। একক সময়ে প্রবাহিত চার্জকে আমরা বলি তড়িৎ প্রবাহ। আই সমান আমরা বলতে পারি কিউ ডিভাইডেড বাই টি। এখন আমরা যদি আই এর এককের কথা বলি, আই এর এককের কথা বলি, তাহলে আই এর একক এ অর্থাৎ অ্যাম্পিয়ার, অথবা আই এর একক হতে পারে, কিউ এর একক হচ্ছে কুলম, চার্জের একক কুলম, আর সময়ের একক সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ডও হতে পারে। ওকে, জাস্ট মনে রাখবেন চার্জ এইটার একক ভাই কুলম, সিও ইউ এল ও এম বি, কুলম। ওকে, চার্জের একক হচ্ছে কুলম, এইটুকু মনে রাখলেই বাদ বাকি সবকিছু আপনি বুঝবেন। ওকে, সো কোনোদিন আপনাকে যদি কোথাও চার্জ কতটুকু প্রবাহিত হচ্ছে টাইম দেওয়া থাকে, কতটুকু সময়ের মধ্যে ওই চার্জটা প্রবাহিত হলো, এরপর যদি বলে তড়িৎ প্রবাহ কত, আপনি সিম্পলি চার্জকে সময়কে দিয়ে ভাগ করে দিলে তড়িৎ প্রবাহ পেয়ে যাবেন। সো আসুন প্রবলেম সলভ করা শুরু করি, কারণ ম্যাথ সলভ করা লাগবে আমাদের ডেফিনেটলি। তো আমাদের সর্বপ্রথম কোয়েশ্চেন, ওকে, কোয়েশ্চেনটা দেখিয়ে আসেন এবং সলভ করা ট্রাই করি। কি বলেছে ভাই? বলেছে যে একটা বাল্ব আছে ভাই, বাল্ব দেখতে এরকম, ইলেকট্রিক সার্কিটে বাল্ব এভাবে এঁকে থাকে। সো বাল্ব আছে, বাল্বের মধ্য দিয়ে 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং 1 মিনিট ধরে প্রবাহিত হচ্ছে। বলেছে বাল্বের মধ্য দিয়ে কতটুকু চার্জ প্রবাহিত হলো। সো সহজ না ভাই? ওই একটা সূত্রই, জাস্ট একটু এদিক ওদিক করে লেখা লাগবে। সো আসলে শুরু করি। আমরা কি জানি ভাই? আই সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের চেয়েছে প্রবাহিত চার্জ কত, তার মানে চার্জের মান বের করতে বলেছে। দ্যাট মিনস চার্জ সমান হচ্ছে আই ইন্টু টি। ঠিক আছে, সো আই অ্যাম্পিয়ারকে ভাঙলে কুলম পার সেকেন্ড পাওয়া যায়। দ্যাট মিনস টাইমকেও এখানে মিনিটটাকেও সেকেন্ড মানে নিতে হবে, তাহলে আমরা কুলম্বে পাবো অ্যান্সার। কারণ এখানে আছে আই এর একক হচ্ছে কুলম পার সেকেন্ড, আর টাইমের একক যদি সেকেন্ড নিই তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা, সেকেন্ড পার সেকেন্ড কাটা, আলটিমেটলি এককটা কুলম্বে পাবো। সো আমাকে এখানে জাস্ট একটা কাজ করা লাগবে, টিটাকে মিনিটে কনভার্ট করে নেওয়া লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি কি ভাই, 0.5 ইন্টু 1 মিনিট। 1 মিনিট মানে কত ভাই? 60 সেকেন্ড। 60 সেকেন্ড, তো 0.5, দেখেন ব্যাপারটা, 0.5 কুলম পার সেকেন্ড ইন্টু 60 সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা, 0.5 ইন্টু 60 অর্থাৎ 60-র অর্ধেক হচ্ছে 30। সো আমরা বলতে পারি 30 কুলম। এই হচ্ছে ঘটনা। ওকে, সো এগুলো জাস্ট ম্যাথের ব্যাপার ভাই, এগুলো জাস্ট বোঝানোর জন্য বিষয়। সো এক্স্যাক্টলি 30 কুলম আসলে হয় কিনা এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট এগুলো ম্যাথ করার জন্য আমরা অনেক ডাটা নিয়ে থাকি যেন আপনাকে ব্যাপারটা বোঝাতে পারি। এই হচ্ছে ওভারঅল একটা বিষয়। তো এইভাবে অনেক কিছু দেওয়া থাকতে পারে, আপনি আশা করি এই ধরনের ম্যাথ পারবেন। যদি কারেন্ট এবং টাইম দেওয়া থাকে, চার্জ বের করতে পারবেন। যদি চার্জ এবং টাইম দেওয়া থাকে, কারেন্ট বের করতে পারবেন। যদি কারেন্ট এবং চার্জ দেওয়া থাকে, টাইম বের করতে পারবেন। সো এই সূত্রটা কি জাস্ট একটু এক্সচেঞ্জ করা লাগবে। সো এগুলো সহজ বিষয়। আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে পরিবাহীর রোধ। এখন রোধ কথাটা মানে কি? ইংলিশ টার্ম হচ্ছে আবার রেজিস্ট্যান্স। ইংলিশটার সাথে মনে হয় আমরা পরিচিত, রেজিস্ট্যান্স, রোধ। রেজিস্ট্যান্স বা রোধ মানে হচ্ছে বাধা। সো কেউ যদি আমাকে বাধা দেয়, দ্যাট মিনস সে আমাকে রেজিস্ট করছে, রেজিস্ট করছে আর কি, ইংলিশে যদি বলি। সো এই জায়গাটাতে যেহেতু তড়িৎ রোধ, তড়িৎ একটা সার্কিট আমরা রোধ দেখতে পাচ্ছি, তার মানে
এখানে কারেন্টের ফ্লোটাকে কেউ বাধা দিচ্ছে, তড়িৎ প্রবাহটাকে কেউ বাধা দিচ্ছে, ইলেকট্রনের ফ্লোটাকে কেউ বাধা দিচ্ছে, এবং সেটা যদি পরিবাহী ইটসেলফ হয়, অর্থাৎ পরিবাহী নিজেই হয়, তাহলে সেটাকে আমরা বলবো পরিবাহী রোধ। এখন কিভাবে হয় আসুন দেখার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল আমরা একটা পরিবাহী তার নিয়েছি, এবং আপনারা জানেন এটা যদি একটা কপারের তার হয় তাহলে কপারের আয়ন থাকে এবং অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে, এটা সবাই আমরা বুঝি ভালো মতো। এখন ব্যাপারটা বুঝেন, এখানে কি আমরা কোনো রকম কারেন্ট পাবো? উত্তর হচ্ছে না, এখানে কিন্তু কোনো রকম কারেন্ট নাই, নেট কারেন্ট হচ্ছে অলমোস্ট শূন্য। আমরা যদি এখন এই তারটাকে একটা সেল দ্বারা কানেক্ট করি, সেল বলতে বুঝান যে এই ধরেন এই প্রান্তটাকে আমি একটা ব্যাটারির কোনো একটা সেলের পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করলাম, আর এইটাকে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করলাম। এটা ফিজিক্সের ভাষায়, কেমিস্ট্রি ভাষায় ধরেন একটা পজিটিভ ইলেকট্রোড আর একটা নেগেটিভ ইলেকট্রোডের সাথে কানেক্ট করলাম। তাহলে কি করবে? এইটা তো ভাই পজিটিভ ইলেকট্রোড, তার মানে এখানে পজিটিভ চার্জের আধার, এটা নেগেটিভ ইলেকট্রোড, নেগেটিভ চার্জের আধার। সো আমি এইটা বুঝাতে আগের ক্লাসেও বুঝিয়েছি, এই পাশে একটা বড় দণ্ড দিয়েছি, অনেক পজিটিভ চার্জ আছে, এই পাশে একটা ছোট দণ্ড দিয়েছি, অনেক নেগেটিভ চার্জ আছে, সমান সংখ্যক পজিটিভ নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, সো মোট কথা হচ্ছে ভাই আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। দেখেন এখানে কোনো কারেন্ট প্রভাব পাচ্ছিলাম না, তখন আমরা ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারি মানে হচ্ছে ভোল্টেজ, কোষ লাগিয়েছি মানে ভোল্টেজ। এখন কি হবে ভাই? এই যে ইলেকট্রনগুলো যে আছে, এই ইলেকট্রনগুলোর উপরে এই দিক বরাবর একটা ফোর্স প্রযুক্ত হবে। কেন ফোর্স প্রযুক্ত হবে সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। সো ইলেকট্রনগুলো এই দিক বরাবর প্রবাহিত হবে। সো এই যে ইলেকট্রন বরাবর যে এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, সো আমরা ইভেনচুয়ালি কারেন্ট পাচ্ছি, কারেন্ট পাবো বিপরীত দিকে। এখন রোধটা কি, পরিবাহী রোধটা কি, সেটাই বড় বিষয়। এখন ব্যাপারটা বুঝে, আমরা যদি একটা ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলি, ধরেন এই ইলেকট্রনটা নিয়ে কথাবার্তা বলছি, তো ব্যাপারটা বুঝেন, এই ইলেকট্রনটা নিয়ে কথাবার্তা বলছি, দেখেন ইলেকট্রন তো এই পথে আসছিল, দেখেন ইলেকট্রনটা এই পথে আসছিল, তাহলে এই ইলেকট্রনটা দেখেন তো এই কপার আয়নটা দ্বারা আকর্ষিত হবে। সো ইলেকট্রনটা যখন এই দিক বরাবর চলতে চায়, তখন দেখেন তো এই যে ভিতর দিয়ে যদি আসতে চায়, এখানে তো শুধুমাত্র একটা কপার আয়ন, এখানে অনেক কপার আয়ন আছে। সো ইলেকট্রনগুলো যখন চলতে চাবে তখন কি হবে ভাই? কপার আয়নগুলো দ্বারা আকর্ষিত হবে, ইন্টারাকশন হবে, ফলে ইলেকট্রনের ফ্লো একটু হলে বাধাগ্রস্ত হবে। এই যে ইলেকট্রনের ফ্লোগুলো বাধাগ্রস্ত হচ্ছে ভিতরের কপার আয়নগুলো দ্বারা বা ভিতরের আয়নগুলো দ্বারা, এটাকে আমরা বলি পরিবাহী রোধ। কারণ পরিবাহী নিজেই ইলেকট্রনের প্রবাহটাকে বাধা দিচ্ছে। এই যে বাধা দেওয়াটা, এটাকে বলি আমরা পরিবাহী রোধ। আশা করি বুঝেছেন, এর থেকে সিম্পল ভাবে বোঝানো সম্ভব না, এবং এটাই একরের ব্যাখ্যা। এবার আসেন, পরিবাহী রোধ কার কার উপর ডিপেন্ড করে, কার কার উপর ডিপেন্ড করে? সো আমাদের বইয়ে 4টা জিনিস লেখা আছে, আমরা সেই জিনিসগুলোই পড়বো, তারপরে কমন সেন্স থেকে বলি। দেখেন ভাই, এখানে যত বেশি কপার আয়ন থাকবে তত বেশি রোধ হবে, এটাই কমন সেন্স। এখন পরিবাহী দৈর্ঘ্য যদি বিশাল হয় ভাই, তাহলে কপার আয়নও অনেক থাকবে, আর যার ফলে ইলেকট্রনটা সহজে পরিবাহিত হবে না। তারটা যদি ভাই চিকন হয়, তাইলে অনেক অল্প জায়গায় অনেক কপার আয়ন থাকবে, ইলেকট্রন সহজে প্রবাহিত হতে পারবে না। আবার এই তারটা কোন উপাদান দ্বারা তৈরি, তাই না? এই তারটা যদি কপারের না হয়, এই তারটা যদি কাঠের হয়, তাহলে কি কোনো তড়িৎ প্রবাহ হবে? না। তার মানে উপাদান কোনটা, ওইটার উপর বেস করেও তড়িৎ প্রবাহটা ডিপেন্ড করে। আবার আরেকটা জিনিস হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ালে কমালে এই যে কপার আয়নগুলো যে আছে, এরা ভাইব্রেশন করে, এবং ভাইব্রেশন যখন করে তখন ইলেকট্রনের প্রবাহটা বাধাগ্রস্ত হয়। সো টোটাল 4টা জিনিসের উপর এই তড়িৎ প্রবাহ বা ইলেকট্রন প্রবাহটা নির্ভর করে, রোধ 4টা জিনিসের উপর নির্ভর করে। সো এই যে 4টা জিনিস, একটা পরিবাহী দৈর্ঘ্য, একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা পরিবাহীর উপাদান, একটা পরিবাহী তাপমাত্রা। এক এক করে উদাহরণ দিই, এক এক করে ব্যাখ্যা দিয়ে আসেন। সো সর্বপ্রথম আমি ব্যাখ্যা দিই হচ্ছে আপনার, সর্বপ্রথম আপনাকে ব্যাখ্যা দিব আমি, আসেন পরিবাহীর কোনো কারণে আমি পরিবাহীর দৈর্ঘ্য নিয়ে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন ব্যাপারটা, পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে ভাই, পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, তত ইলেকট্রনগুলো বাধাগ্রস্ত হবে, তত তা চলতে কষ্ট হবে। সো দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, এটাই স্বাভাবিক। আবার সো পরিবাহীর দৈর্ঘ্যের সাথে পরিবাহীর দৈর্ঘ্যকে যদি এল দ্বারা প্রকাশ করি, তার মানে কোনো পরিবাহীর রোধকে যদি আর দ্বারা ডিনোট করা হয়, দেখেন রোধের, দেখেন পরিবাহীর দৈর্ঘ্যকে যেমন আমরা মাপি এল দ্বারা, তেমনি পরিবাহীতে কতটুকু ভর আছে এটাকে আমরা এম দ্বারা মাপি, তেমনি পরিবাহীতে কতটুকু রোধ আছে সেটাকে আমরা মাপি আর দ্বারা। এগুলো এক একটা রাশি, দৈর্ঘ্য ভর যেমন রাশি, রোধ এমন একটা রাশি। সো ধরেন একটা পরিবাহীর রোধ আর ডিপেন্ড করে কার কার উপরে ভাই? আমরা দেখলাম পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। সো দৈর্ঘ্য যত বাড়াবো ওই অনুযায়ী আর তত বাড়বে। কেন ভাই? দৈর্ঘ্য যত বাড়বে তত ইলেকট্রনের ফ্লোটা হইতে তত সময় লাগবে, তত ঝামেলা হবে, এই হচ্ছে ঘটনা। সো দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। এবার আসেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা বলি। সো আপনারা এখন বলতে পারেন যে ভাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আবার কি? আমি আপনাকে এখানে একটা উদাহরণ দিচ্ছি। দেখেন ভাই, এই যে এইটাই হচ্ছে তার, এই যে এইটাই হচ্ছে তার, তার মানে হচ্ছে কিন্তু একটা সিলিন্ডার।
তো তারগুলো কিন্তু দেখতে সিলিন্ডারের মতো, এই পাশ দিয়ে ইলেকট্রন ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে। তো দেখেন তো তার একটা গোলাকার অংশ দিয়ে ঢুকছে না। এখন এই গোলাকার অংশটা অনেক মোটা হতে পারে, আবার এটাকে যদি আমি একদম চিকন করে ফেলি, করতে পারি। দেখুন এবার অনেক চিকন হয়ে গেল না? এই যে দেখেন এবার আবার মোটা হয়ে গেল। তো এই জায়গাটা চিকন আর মোটা হওয়ার মাধ্যমে আমরা একটা তারকে চিকন বা মোটা করার মাধ্যমে কিন্তু রোধটাকে চেঞ্জ করতে পারি। যদি চিকন করে দিই তাহলে অল্প জায়গা দিয়ে, মানে একদম চিকন তার দিয়ে ইলেকট্রনে পাস করতে অসুবিধা হবে, মোটা তার দিয়ে ইলেকট্রন ইজিলি পাস করে। এই জন্য দেখবেন আমাদের যে বাসা বাড়িতে বিদ্যুৎ আসে, যে বিদ্যুতের মেইন খুঁটিগুলো, ওখানে তারগুলো কিন্তু অনেক মোটা মোটা থাকে। কেন বলেন তো? কারণ ইলেকট্রন যেন সহজে পাস করে। আমরা একটা জিনিস দেখলাম, তার যত মোটা হবে, তার যত মোটা হবে তারের ক্ষেত্রফল যত বেশি হবে। ক্ষেত্রফল বলতে কি বোঝায় ভাই? এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই টার্মটা বলতে কি বোঝায় আসেন বোঝার চেষ্টা করি। ধরেন এইটা একটা তার, ওকে, এইটা একটা তার, এই যে এটা একটা তার, এই তারের এই যে গোল অংশটা আছে না, এটার ক্ষেত্রফলটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কোনটা ভাই? এই যে এই গোলাকার অংশের ক্ষেত্রফলটা। এখন এটা তো গোলাকার, তার মানে ডেফিনেটলি এর একটা ব্যাসার্ধ থাকবে, ধরেন এর ব্যাসার্ধ হচ্ছে স্মলার। তাহলে এই গোলাকার অংশের ক্ষেত্রফল এ সমান হবে পাই আর স্কোয়ার, এই হচ্ছে ঘটনা। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। বুঝলাম? এখন ব্যাপারটা বুঝেন, যত চিকন তার হবে তত চলাচলিতে বাধা, এই জন্য মোটা তার দেওয়া হয় বিদ্যুতিক মোটা মোটা বড় বড় খুঁটিগুলাতে, যেন সহজে কারেন্ট যায়। So, তার যত মোটা মানে কি ক্ষেত্রফল যত বেশি, ক্ষেত্রফল বেশি হলেই তো তারটা মোটা হবে। So, ক্ষেত্রফল যত বেশি হবে ভাই, তড়িৎ প্রবাহ বা রোধ, তড়িৎ প্রবাহ তত বেশি হবে, অর্থাৎ রোধ তত কম হবে। রোধ তত কম হবে অর্থাৎ তারটাই মানে কারেন্টগুলো ইজিলি প্রবাহিত হতে পারবে, ইলেকট্রনগুলো, যদি তারটা মোটা হয়। সো রোধের কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্সি দেখলাম, একটা এল আর একটা হচ্ছে এ। এইবার পরিবাহীর উপাদানের উপর কিভাবে ডিপেন্ড করে ভাই? আমি মাত্র বললাম এক এক পরিবাহী এক এক রকম রোধ থাকবে। আপনি যদি তামা নেন, আপনি যদি অন্য একটা ধাতু নেন, তাহলে এক একটা ধাতুর এক এক রকম ইয়া থাকবে, পরিবাহিতা থাকবে। আপনি যদি কাঠ নেন, সেটার পরিবাহিতা বা পরিবহন কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে সেটার আলাদা আলাদা। সেই যে পরিবাহীর উপাদান, এইটাকে ভাই দেখেন ব্যাপারটা, সবকিছু কিন্তু কোনো কিছু একটা সিম্বল দিয়ে লেখা হয়। পরিবাহীর উপাদানকে আপাতত চিন্তা করেন রো দ্বারা ডিফাইন লেখা হয়, আপাতত চিন্তা করেন রো দ্বারা, পরে আরো ডিটেলে বুঝো। আর ফাইনালি হচ্ছে পরিবাহী তাপমাত্রার উপরে রোধ ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে এটা একটু বলি, ব্যাপারটা বুঝেন। পরিবাহী তাপমাত্রা যত বাড়াবেন, ভিতরে আয়নগুলো তত বেশি কাঁপাকাঁপি করবে, সো ইলেকট্রনের প্রবাহিত হবে তত সমস্যা হবে। সো আমরা যদি বলি তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যাবে, কারণ ইলেকট্রন প্রবাহিত সহজে হবে না। So, এই যে জিনিসগুলা আমরা টোটাল সবগুলা জিনিসেরই কিভাবে রোধের উপর ডিপেন্ড করে সবগুলো জিনিস শিখে ফেললাম। তাহলে রোধ কার কার উপর ডিপেন্ড করে ভাই? পরিবাহী সাইজ আর শেপের উপর। এই যে সাইজ আর শেপ, সাইজ মানে কত লম্বা, শেপ মানে কতটুকু গোল, কতটুকু খাটো। আর পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করে, আর পরিবাহীর তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই চারটা জিনিসের উপর কোন একটা পরিবাহীর রোধ ডিপেন্ড করে। এবার এবার কিভাবে রোধগুলো, রোধটা কোনো পরিবাহীর রোধ, তার মানে তার আপনার হচ্ছে উপাদান, তাপমাত্রাটাকে আমরা সাইডে রাখবো আপাতত। উপাদান, ক্ষেত্রফল এবং আপনার হচ্ছে উপাদানের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের উপর কিভাবে ডিপেন্ড করে, তিনটা জিনিসকে কম্বাইন করে লেখা হয় রোধের সূত্র। সো আসেন শুরু করি। দেখেন ব্যাপারটা, কোনো একটা তার, আমরা কি বলেছি ভাই? দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়ে। তার মানে কোনো একটা তারের দৈর্ঘ্য এবং রোধ পরস্পর সমানুপাতিক। দৈর্ঘ্য যত বাড়াবেন রোধ তত বাড়বে। একটা সেম তার, সেম মোটা তার, আপনি যত বেশি দৈর্ঘ্য রাখবেন তত বেশি রোধ হবে। তো সেম মোটা তার মানে কি ভাই? এখানে কে ধ্রুবক রেখেছি ভাই? এ কে আমরা কনস্ট্যান্ট রেখেছি, বা এ কে আমরা ধ্রুবক রেখেছি। ওকে, এই কে ধ্রুবক রাখা মানে কি? তারটা তারটা সেম মোটা রেখেছি। দেখেন এই এতটুকু মোটা একটা তার, এতটুকু মোটাই থাকলো, তারটাকে এতটুকু মোটাই রাখলেন, জাস্ট করলেন কি, এক্সট্রা আরেকটু অংশ অ্যাড করে দিয়ে দৈর্ঘ্য বাড়িয়ে দিলেন। বুঝা গেল? সো দৈর্ঘ্য যদি বাড়িয়ে দেন, মোটা কিন্তু সেম রেখেছেন, জাস্ট দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছেন, রোধ বেড়ে গিয়েছে। আবার এটা তো গেল রোধ, শুধুমাত্র দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্সি। এরপর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। কিভাবে ভাই? উল্টা হবে। দেখেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল বাড়লে রোধ কমে। মাত্র দেখালো ক্ষেত্রফল বাড়লে রোধ কমে মানে কি ভাই? ধরেন কোনো একটা তার, এই হচ্ছে একটা তার, এই তারটাকেই আপনি যদি সামহাও, এই তারটাকে আপনি যদি সামহাও, আপনি যদি এই তারটাকে সামহাও মোটা করে দেন ভাই, মোটা করে দেন, এই তারটাকে ধরেন সামহাও আপনি মোটা করে দিচ্ছেন, একই কিন্তু তার দৈর্ঘ্য কিন্তু সেম, এখানেও দৈর্ঘ্য যত এল, এখানেও দৈর্ঘ্য তত এল, কিন্তু এখানে মোটা করে দিয়েছে। এই জায়গায় ইলেকট্রন যেভাবে পাস হবে এখানে অনেক ইজিলি পাস হবে না,
কারণ এই একই তার একই দৈর্ঘ্য, একই পরিমাণ কপার অ্যাটম আছে, কিন্তু এখানে কপার অ্যাটম গুলো খুব কম্প্যাক্ট অবস্থা আছে, এখানে অনেকটা ফাঁকা ফাঁকা অবস্থা আছে, সো ইলেকট্রন সহজে পাস হবে। বোঝা গেল বিষয়টা? সো ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক কি ভাই? ব্যস্তানুপাতিক। কখন? যখন দৈর্ঘ্যটা ধ্রুবক থাকবে। বুঝতে পেরেছি নিশ্চয়ই? বুঝতে আশা করি পেরেছি। এখন এই দুটা জিনিস যদি একসাথে কম্বাইন লিখতে চাই, এখন ধরেন কোনো একদিন আপনি একই সাথে দৈর্ঘ্যকেও পরিবর্তন করলেন, ক্ষেত্রফলকে পরিবর্তন করলেন, কাউকে আপনি ধ্রুবক রাখলেন না, দৈর্ঘ্যকে পরিবর্তন করলেন, ক্ষেত্রফলকে পরিবর্তন করলেন। তাহলে এই দুইটা জিনিসকে একসাথে যদি কম্বাইন করে লিখতে চাই, তাহলে এইরকম একটা জিনিস চাই। এই দুটো জিনিসকে একসাথে যদি কম্বাইন করে লিখতে চাই, তাহলে দেখেন রোধটা দৈর্ঘ্যের সাথে কি ভাই? সমানুপাতিক। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কি ভাই? ব্যস্তানুপাতিক। এইভাবে যদি সম্পর্কটা লিখি যে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, ক্ষেত্রফল কমলে রোধ বাড়ে, সো একই সাথে যদি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দুইটাই চেঞ্জ করেন, তাহলে আর সমানুপাতিক এল ইন্টু ওয়ান বাই এ লেখা যায়। এবার কি ভাই? এল আর এ কেউই ধ্রুবক না, দুইজনে পরিবর্তনশীল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, সো একটা সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই ভাই, তাহলে একটা কি আসে? সমান চিহ্ন আসে, এবং একটা ধ্রুবক আসে, আর বাদ বাকি এগুলো আগের মধ্যে থাকে। সো এল ইন্টু ওয়ান বাই এ মানে এল বাই এ লেখা যায়। আর এই যে এখানে যে ধ্রুবকটা যে আসে না ভাই, এই সমানুপাতিক ধ্রুবকটা কোত্থেকে আসে জানেন? এই যে পরিবাহীর উপাদান থেকে, রো থেকে। সো এখানে সমানুপাতিক ধ্রুব আমরা লিখে দিলাম, সেটা হচ্ছে রো। দ্যাটস ইট, কাজ শেষ। দ্যাটস ইট, কাজ শেষ। আশা করি এবার আপনারা সব কিছু খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝেছেন। সরি সরি, খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝেছেন আশা করছি। এবং আপনাকে যদি আমি এখানে এই জায়গাটাতে আপনি যদি বলেন যে ভাই রো এর পরিচয় কি ভাই, তাহলে এখানে রো বলতে বুঝাচ্ছে, রো এর একটা বিশেষ নাম আছে ভাই। রো এর বিশেষ নামটা হচ্ছে আপেক্ষিক রোধ। ওকে, আপেক্ষিক রোধ। এটাকে ইংলিশে কি বলে ভাই? ইংলিশে বলা হচ্ছে রেজিস্টিভিটি। ওকে, আপেক্ষিক রোধ, এটা সংজ্ঞাও শিখবো একটু পরে। আপাতত রো বলতে বোঝাচ্ছে আপেক্ষিক রোধ। রো কেন এসেছে ভাই? ওই যে উপাদান বোঝাতে রো এসেছে, এই হচ্ছে ঘটনা। এবার আপনি নিশ্চয়ই বলতে পারেন, বা আপনি মনে মনে নিশ্চয়ই বলছেন যে ভাই সবকিছু ঠিক আছে ভাই, আমাদেরকে সামহাও কোনোভাবে আপেক্ষিক রোধের কি সংজ্ঞা শেখাতে পারেন, কারণ অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে থাকে। তো আমার কথা হচ্ছে হ্যাঁ, অবশ্যই শেখাতে পারবো ভাই, সংজ্ঞা একক সবই শেখাতে পারবো। আসেন শিখাই। সো রো যেহেতু শিখতে চাচ্ছেন, তাহলে রোকে এক পাশে রাখি, বাদ বাকিকে সবকিছু এক পাশে নিয়ে যান। তাহলে আমরা লিখতে পারি আর ইন্টু এ ডিভাইড বাই এল, এই যে উপরে এল নিচে বলা যায়। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা রো এর এককটাই শিখি। দেখেন ভাই, আর বা রো এর একক, রোধের একক, এটা মনে হয় শেখানো হয় নাই। আর রোধের এককটা আমি জাস্ট শিখিয়ে দিই। রোধের একক, রোধের একক, এই যে রোধের এককটা আমি একটু শিখিয়ে দিই। রোধের একককে বলা হয় ওহম। এটাকে বলে ইংলিশে ওহম। ওকে, এটাকে পড়বেন হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম। বোঝা গেল বিষয়টা? আর এর একক হচ্ছে ওহম। তাহলে আপেক্ষিক রোধ, রো এর একক কি? আসেন দেখি, মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করার কিছু নেই। দেখেন রো এর এই যে এই জিনিসটা, রোধের একক হচ্ছে ওহম। এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এসে একক কি ভাই? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? তাহলে মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার। তাহলে উপরে মিটার স্কোয়ার আর নিচে হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার। মিটার আর মিটার স্কোয়ার কাটা, একটা মিটার থাকে। তাহলে আলটিমেটলি রোধের একক কি ভাই বলুন তো? আপেক্ষিক রোধের একক কি ভাই? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। এখন আমি কি এটা মুখস্থ করলাম নাকি বুঝলাম? বুঝলাম। আপেক্ষিক রোধের একক মুখস্থ রাখবেন না, জাস্ট এইটুকু জিনিস ক্যালকুলেট করে নিলেই চলে আসে। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আপনারা নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করছেন যে ভাই আপেক্ষিক রোধের সংজ্ঞাটা একটু বলেন, যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে অথবা অনুধাবনমূলক প্রশ্নে আসে, তাহলে কিভাবে লিখবো? তাহলে এটা আমি একটা আলাদা প্রশ্ন রেখেছি, অনুধাবনমূলক প্রশ্নে আসলে কিভাবে লিখবেন, এটা তখনই শেখাচ্ছি। ওকে, আপাতত জাস্ট বুঝেন আপেক্ষিক রোধটা এসেছে উপাদানকে বোঝাতে। এক একটা রোধের, এক একটা উপাদানের জিনিসের একই দৈর্ঘ্য একই ক্ষেত্রফল বিশিষ্ট। ধরেন একই মোটার, একই দৈর্ঘ্যের একটা কপারের তার নিয়েছেন, একই দৈর্ঘ্যের একই মোটার একটা কাঠ নিয়েছেন, কোনটাতে বিদ্যুৎ ভালো পরিবহন হবে? কপার দিয়ে, কাঠ দিয়ে হবে না। কেন ভাই? কারণ দুইটার উপাদান আলাদা, দৈর্ঘ্য সেম, ক্ষেত্রফল সেম, তাপমাত্রা ধরেন সেম রাখলাম কপার আর কাঠের, কিন্তু স্টিল কপার দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে, কাঠ দিয়ে হবে না। কারণ কি? উপাদান আলাদা। সো আশা করছি বুঝেছেন সবকিছু। এবার আসেন আপেক্ষিক রোধ নিয়ে আরো কথাবার্তা বলি। এখন আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে ভাই রোধ তো বুঝলাম, কিন্তু আপেক্ষিক রোধ এইটা কার কার উপর ডিপেন্ডেন্ট?
রোধ কার কার উপর ডিপেন্ডেন্ট বুঝেছি, আপেক্ষিক রোধ কার কার উপর ডিপেন্ডেন্ট অলরেডি আপনারা জানেন ভাই। আপেক্ষিক রোধ সর্বপ্রথম আপেক্ষিক রোধ তো এসেছেই উপাদানের উপর বেস করে, তো আপেক্ষিক রোধ উপাদানের উপর বেস করে চেঞ্জ হবে, এক এক উপাদানের এক এক রকম আপেক্ষিক রোধ হবে। আবার আপেক্ষিক রোধ আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ভাই তাপমাত্রা। ওকে, তো তাপমাত্রা চেঞ্জ হলে আপেক্ষিক রোধও চেঞ্জ হয়ে যায়। রোদ যেমন চেঞ্জ হলে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, আপেক্ষিক রোধও তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, মানে আপেক্ষিক রোধ বাড়ে। এখন আপেক্ষিক রোধও ওয়ান কাইন্ড অফ রোধ, জাস্ট ইউনিট নেওয়া লাগবে, ইউনিট মিটার, ইউনিট ক্ষেত্রফল, ইউনিট দৈর্ঘ্য ইউনিট ক্ষেত্রফলে রোধটাকে বলে আপেক্ষিক রোধ। একটু পরে বুঝাবো। সো তাপমাত্রা আর উপাদানের উপর বেস করে আপেক্ষিক রোধ চেঞ্জ হয়। আপনি যদি বলেন যে ভাই কোনোভাবে পরিবাহী দৈর্ঘ্য অথবা পরিবাহীর ক্ষেত্রফল এদের উপরে কি আপেক্ষিক রোধের কোনো প্রভাব আছে? পরিবাহী দৈর্ঘ্য আর ক্ষেত্রফল যদি চেঞ্জ করে, এরকম প্রশ্ন অনেক পাবেন বোর্ড পরীক্ষায়, যে একটা পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করেছেন, ক্ষেত্রফল অর্ধেক করেছেন, আপেক্ষিক রোধ কত হবে? উত্তর হচ্ছে এদের উপর বেস করে আপেক্ষিক রোধ চেঞ্জ হয় না। সো সাবধান, সাবধান, এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে? এই যে একটু বলে দিলাম, এই জায়গাটা থেকে এমসিকিউ আসবে। ওকে, এই হচ্ছে বিষয়। এবার আসেন সামনের দিকে যাই, যেটা বলেছিলাম সেটার উত্তর দিই। তো বলেছিলাম একটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিব, আসেন দিয়ে দিই আপনাদের অনুধাবনমূলক প্রশ্নটার উত্তর। প্রশ্নটা কি ভাই দেখি। প্রশ্নটা হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপার আপেক্ষিক রোধ হচ্ছে 1.6 × 10⁻⁸ ওহম মিটার। এটা বলতে কি বোঝায়? তো ওহম মিটার এটা মানে তো আপেক্ষিক রোধের একক, এটা বলতে কি বুঝে আসেন আমি বুঝি। আপেক্ষিক রোধ জিনিসটা কি ভাই? আমরা মাত্র দেখলাম আপেক্ষিক রোধ মানে হচ্ছে আর ইন্টু এ ডিভাইডেড বাই এল, এরকম না ঘটনা? সো আপনি যদি এল এর মানটা সামহাও 1 মিটার ধরেন, আপনি যদি এর মানটা সামহাও 1 মিটার স্কোয়ার ধরেন, তাহলে দেখেন এরও মান 1, এলেরও মান 1, একক বাদ দেন, এরও মান 1, এলেরও মান 1, এরও মান এলেরও মান 1, দুইটারই মান 1, 1 1 কাটা। তাহলে আমরা কি লিখতে পারি না ভাই রো সমান আর? রো সমান আর লিখতে পারি। এই যে আপেক্ষিক রোধের সংজ্ঞা এটাই। সংজ্ঞা কি ভাই? একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের রোধকেই বলে তার আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের রোধকেই বলে তার আপেক্ষিক রোধ। মানে 1 মিটার দৈর্ঘ্যের 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা তারের, মানে একটা কপার তারের যে রোধটা হবে সেটাই তার আপেক্ষিক রোধ। আর 1 মিটার স্কোয়ার 1 মিটার দৈর্ঘ্যের একটা কাঠের যে রোধ হবে সেটাই হবে কাঠের আপেক্ষিক রোধ। সো কাঠের আপেক্ষিক রোধ বুঝতে পারছো অনেক বেশি হবে, আর কপারের আপেক্ষিক রোধ বুঝতে পারছেন তুলনামূলক কম, এই কারণে কপার দিয়ে দ্রুত ইলেকট্রন প্রবাহিত হয়। আশা করি বুঝেছেন। তাহলে আপেক্ষিক রোধ কার সবচেয়ে বেশি ভাই? অপরিবাহী সবচেয়ে বেশি। আশা করছি বুঝেছেন। তো এখানে সংজ্ঞাটা এবার আপনি বলে দিতে পারেন। এই হচ্ছে ওভারঅল সংজ্ঞা, আমি বুঝিয়ে দিলাম। এবার এটা উত্তর দিবেন যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপার আপেক্ষিক রোধ এত বলতে বোঝায় 1 মিটার, 1 মিটার স্কোয়ার একটা রোধে, মানে রূপার তারের রোধ হবে 1.6 × 10⁻⁸ ওহম। এই হচ্ছে ঘটনা। পারবে, খুবই সোজা। আসেন সামনের দিকে যাই। সো রোদ তো অনেকক্ষণ ধরেই পড়লাম ভাই, রোদের সাথে অ্যাসোসিয়েটেড আরো দুটো জিনিস আছে, এগুলো জাস্ট এমসিকিউর জন্য, জাস্ট একবার দেখে নেবেন অ্যাট এ গ্ল্যান্স। এগুলো খুব সিলি বিষয়, এখান থেকে কোনো কিছুই জীবনে আসবে না, তারপর একটু দেখে নিই। সো আমরা যেমন রোধ পড়লাম, আপেক্ষিক রোধ পড়লাম, তেমন রোধের বিপরীত রাশি আছে, আপেক্ষিক রোধের বিপরীত রাশি আছে। ঠিক যেমন পজিটিভ চার্জের বিপরীত হচ্ছে নেগেটিভ চার্জ, তেমনি রোধের বিপরীত হচ্ছে পরিবাহিতা। রোধের বিপরীত রাশিকে বলে পরিবাহিতা। কিচ্ছু না ভাই, রোধ যার বেশি তার পরিবাহিতা কম, এটাই তো স্বাভাবিক। যার রোধ বেশি তার মধ্যে দিয়ে তো সহজে পরিবহন হবে না। সো রোধ আর পরিবাহিতা বিপরীত রাশি। ওকে, আচ্ছা। সো আমরা পরিবাহিত সূত্র যদি লিখি, জি সমান 1/r, পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এককটাকে সিমেন্সও বলে, মোহ বলে, পার ওহমও বলে, ইচ্ছা আপনার কিভাবে মনে রাখবেন। আর আরেকটা জিনিস আছে ভাই, পরিবাহতাঙ্ক বা কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে আপেক্ষিক রোধের উল্টা। যার আপেক্ষিক রোধ বেশি তার পরিবাহতাঙ্ক কম। তাহলে আমাকে বলেন কাঠ আর কপার এই দুটার মধ্যে কার আপেক্ষিক রোধ বেশি আর কার পরিবাহতাঙ্ক বেশি? কাঠের কি বেশি? বলেন। কাঠের রোধ বেশি, আর রোধ বেশি হওয়া মানে কি আপেক্ষিক রোধ বেশি, কারণ আপেক্ষিক রোধ আর রোধ সেম জিনিস অলমোস্ট। তাহলে কাঠের রোধ যেহেতু অনেক বেশি, তাহলে কাঠের পরিবাহতাঙ্ক অনেক কম, বুঝা গেল? বা পরিবাহিতাও অনেক কম। এই হচ্ছে ঘটনা। এগুলো সহজ, এগুলো জাস্ট ইমেজিন করার বিষয়। আচ্ছা, সামনের দিকে যাই। সো আপনাকে ভাই এখানে 3 ক্যাটাগরির ম্যাথ দিতে পারে এই সূত্রটা থেকে। আর সমান
এই যে এল বাই এ, রো এল বাই এ, এই সূত্রটা থেকে 3 ক্যাটাগরি ম্যাথ দিতে পারে। একটা ক্যাটাগরির ম্যাথ হতে পারে যে আপনাকে একই সাথে ধরেন দৈর্ঘ্য চেঞ্জ করে দিল, একই সাথে আপনাকে দৈর্ঘ্য চেঞ্জ করলো, এল চেঞ্জ করলো, একই সাথে ধরেন এ চেঞ্জ করলো। ওকে, এরপর আপনাকে বললো যে আগে ধরেন রোধ ছিল R1, এরপর এল চেঞ্জ করলো, এ চেঞ্জ করলো, কিভাবে চেঞ্জ করলো তারা বলে দিল যে দৈর্ঘ্যকে এত গুণ করেন, ক্ষেত্রফলকে এত ভাগ করেন, মানে একটা তারের সাথে আরেকটা তার যোগ করে দৈর্ঘ্যটা বাড়াই দিলেন, এরপর তারটাকে কম্প্রেস করে চ্যাপ্টা করে ছোট করে দিলেন। ঠিক আছে, তাহলে বলেছে নতুন রোধ কত, তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। কোনটা ভাই? আর সমানুপাতিক এল ইন্টু 1/a, আর সমানুপাতিক এল ইন্টু 1/a। তো কিরকম হবে ভাই সূত্রটা? কি হবে দেখেন, আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক এল ইন্টু 1/a। সো এখান থেকে আমরা লিখতে পারি R1/R2 সমান L1/L2 ইন্টু A2/A1। সো সমানুপাতিক চিহ্ন মানে 1/2 1/2, আর ব্যস্তানুপাতিক মানে 2/1। এখন কেউ যদি চিল্লাচিল্লি করেন যে ভাইয়া সমানুপাতিক চিহ্ন মানে এইটা কেন, এটা একটু বুঝান, তাহলে আসেন, আমার তোর উপায় নেই, আপনাকে বোঝানো লাগবে, আপনি চেয়েছেন মানে বোঝাতে হবে। তাহলে আসেন আমি আপনাকে এইখানে একটু শর্টে বুঝিয়ে দিই। তো ব্যাপারটা বুঝেন, ধরেন কোন একটা পরিবাহী তারের রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। ধরেন পরিবাহী তারের রোধ যখন L1 তখন দৈর্ঘ্য, যখন L1 তখন রোধ R1, দৈর্ঘ্য যখন L2 তখন রোধ হচ্ছে R2। ঠিক আছে, বা আমরা উল্টা বলতে পারি যে রোধ যখন L1, রোধ যখন R1 তখন দৈর্ঘ্য L1, রোধ যখন এর R2 তখন দৈর্ঘ্য L2। তাহলে R1 L1 আর R2 L2 কে যদি আমরা R1 L1 আর R2 L2 কে যদি আমরা একসাথে লিখতে চাই, যে R1 এবং L1 এবং R2 আর L2 কে একসাথে লিখো, তাহলে আমরা জানি সমানুপাতিক চিহ্ন চলে গেলে, সমানুপাতিক চিহ্ন গুলো এক একটা করে ধ্রুবক চলে আসবে। সো ধরে নিচ্ছি এখানে একটা ধ্রুবক আসলো কে, ধ্রুবকটা যাই হোক, রো হোক যাই হোক, একটা ধ্রুবক তো আসবে। ওই সেম ধ্রুবক এখানেও আসবে না ভাই, কারণ একই পরিবাহী দৈর্ঘ্য বাড়িয়েছেন কমিয়েছেন, সো রো তো আর চেঞ্জ হবে না। আচ্ছা, তো এবার দেখেন ভাই, এবার দেখেন আপনি যদি সামহাও এবার R1/R2 করেন, তাহলে কে ইন্টু L1 ইন্টু কে ইন্টু L/2 আসে, তাহলে কে কে কাটা, তাহলে দেখেন R1/R2 সমান L1/L2 আসে, আসে নাকি আসে না? এটা জিনিস চলে আসে। So, আপনি ভাই এত ঝামেলা করবেনই না, আমি এখানে যা যা দেখালাম এত ঝামেলা করবেনই না। আপনি যেটা ভাববেন যে কোনো একদিন যদি রোধ এরকম দেওয়া থাকে, কোনো একদিন যদি এরকম দেখেন যে রোধ আর দৈর্ঘ্য পরস্পর সমানুপাতিক, তাহলে আপনি মনে রাখবেন 1/2 সমান 1/2। আপনি প্রমাণটাও জানেন কিভাবে আসলে, এই যে প্রমাণ, এরপর তো মনে রাখতে অসুবিধা নেই। তো এইটুকু মনে রাখবেন, সমানুপাতিক মানে 1/2 ইজ ইকুয়াল টু 1/2। দ্যাটস ইট। আসেন এবার যে জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি সেখানে চলে আসি। তারকে কাটলে বা জোড়া দিলে কি হবে, আর তারকে টানলে কি হবে, আসেন শিখি এক এক করে। আসেন, সো সর্বপ্রথম ভাই তারকে কাটলে বা জোড়া দিলে কি হয় সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন ব্যাপারটা, ধরেন এই একটা তার, হ্যাঁ এই একটা তার, ধরেন এই তারটাকে আপনি জোড়া দিলেন আরেকটা ওই সেম দৈর্ঘ্যের অন্য মানে সেম দৈর্ঘ্যের না, সেম ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা তারের সাথে, তাহলে দেখেন তো ভাই দৈর্ঘ্য বেড়ে গেল না, দৈর্ঘ্য বেড়ে গেল, দৈর্ঘ্য বেড়ে গেল, এবং ক্ষেত্রফল কি বাড়লো বা কমলো? উত্তর হচ্ছে না। তার মানে তারকে কাটলে বা জোড়া দিলে কোনোদিন, আর কাটা মানে কি, এই বড় একটা তারের একটা ছোট অংশ যদি বাইরে সরিয়ে ফেলেন তাহলে একটা তারটা ছোট হয়ে যায়। তার মানে তারকে কাটা বা জোড়া দেওয়া বলতে ইনডিরেক্টলি আপনাকে বোঝাচ্ছে যে তারের শুধুমাত্র দৈর্ঘ্য চেঞ্জ হবে ভাই, ক্ষেত্রফলটা ভাই কনস্ট্যান্ট থাকবে বা ক্ষেত্রফলটা ধ্রুবক থাকবে। এটা কি বুঝতে পেরেছি? আমার মনে হয় বুঝতে পারার কথা, বুঝতে পারার কথা। শেষ, কাজ শেষ। তাহলে আমরা R1/R2 সমান আমরা লিখতে পারি L1/L2, কোনো অসুবিধা নেই, আছে, থাকা উচিত না, লিখে যায়, কাজ শেষ। এবার এটা তারকে টানলে কি হয় ভাই? দেখেন, ধরেন আপনার কাছে একটা তার আছে, ধরেন আপনার কাছে একটা তার আছে, এই হচ্ছে সেই তার। এখন এই তারটাকে আপনি করলেন কি ভাই, এই তারটাকে আপনি যেটা খুললেন, আপনি তারটাকে না টানলেন ভাই, এই যে টানলেন, এই যে টানলেন। এইবার দেখেন তো ভাই তারটা লম্বা হয়ে গেল, কিন্তু একই সাথে কি চিকন হয়েছে না? তাহলে ব্যাপারটা বলছেন, তারকে যদি টানেন এখান থেকে এইখানে, দৈর্ঘ্য বেড়েছে, দৈর্ঘ্য বেড়েছে তার, কিন্তু দেখেন তো ভাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই সাথে কমেছে না?
আমি একটু আগে বলেছি একই সাথে যদি দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই সাথে যদি চেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি আমরা সূত্র ইউজ করব আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ। সো আমরা লিখতে পারি R1/R2 সমান L1/L2 ইন্টু A2/A1। দ্যাটস ইট। এই হচ্ছে ফর্মুলা। ওকে, এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা। সো মেইনলি আমাদের ম্যাথ আসে তিন ক্যাটাগরি। একটা হচ্ছে এই যে তারকে কাটলে বা জোড়া দিলে কিরকম হবে না হবে এটা বলে, এটা এমসিকিউর জন্য আসে। সিকিউতে মাঝে মাঝে এরকম আসে তারকে টানলে কি হবে না হবে, এটা এমসিকিউ তো আসে, শিখিয়ে দিব শর্টকাট। আর আরেকটা তারকে টানে না, ডিরেক্টলি বলে যে একটা তারের দৈর্ঘ্য, এই যে কোথায় লিখলাম ওগুলো জিনিস, কোথায় যেন লিখলাম না, কোথায় যেন লিখলাম, এই পাশে লিখেছি। এই যে দৈর্ঘ্য একই সাথে চেঞ্জ করেছেন, ক্ষেত্রফল একই সাথে চেঞ্জ করেছেন। কিভাবে চেঞ্জ করেছেন এটা আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে, যে দৈর্ঘ্য এত গুণ করবেন, ক্ষেত্রফল এত গুণ করবেন। ধরেন ক্ষেত্রফলও বাড়ালেন, দৈর্ঘ্য বাড়ালেন, তাহলে পরিবর্তিত রোধ কত, তখন এই সূত্রটা ইউজ করবেন জাস্ট। ওকে, আচ্ছা, এই সূত্র একই সাথে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল চেঞ্জ হলেই হবে। আর আপনি টেনে চেঞ্জ করেন অথবা আপনি নতুন তার অ্যাড করে চেঞ্জ করেন, এটা আপনার ইচ্ছা। ওকে, সেই তিন প্রকারের ম্যাথ আসে আমাদের। তো আমি যদি এই জায়গাটাতে একটু দেখি ভাই, এই যে 2 নাম্বারটাতে, তাহলে একটা কথা বলা যায়। কথাটা কি ভাই, দেখেন তো এই জায়গায় তারের যতটুকু ভলিউম আছে, এই জায়গায় ভলিউম যতটুকু আছে, এই তারটাকে জাস্ট আমি মোটা মানে মোটা তারটাকে জাস্ট টেনে চিকন করেছি। তাহলে এই জায়গায় তারের ভলিউম যত V1, এই জায়গায় দেখেন তো ভাই তারটা জাস্ট দৈর্ঘ্য বেড়েছে কিন্তু ক্ষেত্রফল তো কমেছে। আর দুইটার গুণফল মানেই তো ভলিউম। ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানেই তো ভলিউম না। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করলে কি ভলিউম। তাহলে এল কে যদি উচ্চতা হবেন আর ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবেন, তাহলে এই দুটোর গুণফল মানে কি উচ্চতা। তাহলে একটা বেড়েছে আর একটা কমেছে, তাহলে এদের গুণফলটা আলটিমেটলি কনস্ট্যান্ট থাকবে না। সো এখানে যদি ভলিউম V1 হয়, এখানে তারটার ভলিউম V2, সো আমরা বলতে পারি V1 সমান হচ্ছে V2। সো তারকে যদি টেনে লম্বা করেন, শুধু টেনে লম্বা করার ক্ষেত্রে আদি ভলিউম আর শেষ ভলিউম সমান হবে, শুধু টেনে লম্বা করার ক্ষেত্রে। আশা করি বুঝেছেন কেন বিষয়গুলো উত্তর জানা লাগবে। সো যা বললাম সেই রিলেটেড আসেন এটা প্রশ্ন সলভ করি। এই যে এখানে আছে, কি বলেছে ভাই প্রশ্নটা, বলেছে 2 ওহম রোধের তারকে টেনে আপনি দ্বিগুণ করেছেন, টেনে দ্বিগুণ করেছেন, তারটির রোধ কত হবে, আপেক্ষিক রোধ কত হবে। খুবই সুন্দর কোয়েশ্চেন। 2 ওহম রোধের একটি তারকে আপনি টেনে দ্বিগুণ করেছেন, তারটির রোধ কত হবে, তারটির আপেক্ষিক রোধ কত হবে। সো ফার্স্ট অফ অল আপেক্ষিক রোধ কি থাকবে ভাই, আনচেঞ্জ থাকবে। এইটুকু তো আমরা বুঝি। দৈর্ঘ্য আপনি বাড়ান আর কমান, তার উপাদান কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি। তার দৈর্ঘ্যের উপাদান যদি চেঞ্জ না হয়, তার যদি উপাদান চেঞ্জ না হয়, তাহলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। একমাত্র চেঞ্জ হবে রোধ। কিভাবে চেঞ্জ হবে ভাই, আমরা জানি দৈর্ঘ্য দ্বিগুণ করেছেন কিন্তু তাদের আয়তন তো ভাই আনচেঞ্জ থাকবে। সো আদি আয়তন V1 হলে শেষ আয়তন V2 হলে এদের আয়তনটা সমান হবে। আর আয়তন মানে কি, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল A দৈর্ঘ্য L, ক্ষেত্রফল A দৈর্ঘ্য L, এদের গুণফলটা কি ভাই সমান হবে। আদি ক্ষেত্রফল A1, আদি দৈর্ঘ্য L1, আদি ক্ষেত্রফল পরের ক্ষেত্রফল A2, পরের দৈর্ঘ্য A2। সো A1 L1 সমান হচ্ছে A2 L2। বলা যায়, যা ইজি। সো দেখেন ভাই, তারকে টেনে দ্বিগুণ করেছে, দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তার মানে A1 ইন্টু L1 সমান হচ্ছে A2। আর L2 এর মান কি লেখা যাবে ভাই, 2L1 লেখা যাবে, দৈর্ঘ্য দ্বিগুণ করেছেন। তাহলে L1 কাটা, তাহলে আমরা বলতে পারি A1 সমান 2A2 বলা যায়। সো ক্ষেত্রফল আপনি যদি দ্বিগুণ করেন, ক্ষেত্রফল যদি আপনি দ্বিগুণ করেন তাহলে, সরি, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করেন ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। এই যে দেখেন A2 এর মানটা A1 এর অর্ধেক, A2 এর মানটা A1/2 হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। সো আপনাকে বলেছে পরিবর্তিত রোধ কত। সো আপনি ক্ষেত্রফলও চেঞ্জ করেছেন, দৈর্ঘ্য চেঞ্জ করেছেন, তাহলে আপনার সূত্র কি ভাই, R1/R2 সমান হচ্ছে L1/L2 ইন্টু A2 ডিভাইডেড বাই A1। এটাই কাজ শেষ। আপনাকে বের করা লাগবে R2। আসেন বসিয়ে দেন। আপনি L1 এর মান কত জানেন ভাই, L1 এর মান L1ই বসান। L2 এর মান কত ভাই, 2L1। A2 এর মান A2ই বসান। আর A1 এর মান কি ভাই, 2A2, তাই না, মাত্র পেলাম। L1 কাটা, A2 কাটা, 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4। তাহলে এই পাশে চলে আসো 1/4।
সো R2 কে উপরে পাঠান R1 কে নিচে, R2 কে উপরে পাঠান 4 উপরে পাঠান, R2 কে উপরে 4 নিচে, 4 উপরে, R2 এর পাশে 4 এর পাশে, R2 সমান হচ্ছে 4 ইন্টু R1 লেখা যায়, লেখা যায়। সেখান থেকে আমরা একটা শর্টকাট বানাবো, একটা শর্টকাট না আপাতত জাস্ট দেখিয়ে দিচ্ছি ভাই। দেখেন তো এই যে 4 এইটা সামহাউ কি 2 এর সাথে কোনোভাবে রিলেটেড? 2 মানে হচ্ছে 10 এর দৈর্ঘ্য যত গুণ করেছেন, অর্থাৎ L2 এর মান যে 2L1 এর মানের সমান। সো এই 2টার সাথে এই 4টাকে আমরা যদি রিলেট করতে চাই, 2 কে কিভাবে 4 বানাতে পারেন? গুণ করে স্কোয়ার করে। সো এখানে স্কোয়ারটাই মেইনলি খাটে, অনেকবার ম্যাথ করে এটা বোঝা গেছে যে এখানে 4 যে এসেছে এটা অ্যাকচুয়ালি ভাই এই যে দৈর্ঘ্য যত গুণ করেছেন ওটাকে স্কোয়ার করার পর এসেছে, 2 স্কোয়ার ইন্টু R1। তাহলে দেখেন নতুন রোধ কত হবে? 2 স্কোয়ার ইন্টু R1 মানে 4 ইন্টু R1 এর মান হচ্ছে 2, দ্যাট মিনস 8 ওহম। দ্যাট মিনস এটি হচ্ছে অ্যান্সার। ওকে, সো এই যে দেখেন দৈর্ঘ্য দ্বিগুণ করেছেন, এটার উপর বেস করে দেখেন তো এখানে 2 স্কোয়ার এসেছে ইন্টু R1 চলে এসেছে। এইটাকে এখন একটা শর্টকাট বানানো হয়েছে, এই যে সেই শর্টকাট। সো নতুন রোধ হবে n স্কোয়ার ইন্টু R1, পূর্বের রোধের n স্কোয়ার গুণ। কখন ভাই? যখন তারকে মাস্ট মনে রাখবেন টেনেই, হ্যাঁ অন্য কোনো হবে না, টেনেই দৈর্ঘ্য যত গুণ করা হবে তত গুণ, n হচ্ছে দৈর্ঘ্য যত গুণ করা হবে তত গুণ। কিভাবে ভাই? টেনে। তাহলে এখানে টেনে কত গুণ করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, দ্যাট মিনস n এর মান হচ্ছে 2, তাহলে R2 এর ভ্যালু হবে n স্কোয়ার ইন্টু R1, n স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু R1, R1 এর মান আবার 2, এই যে R1 এর মান হচ্ছে আবার 2, দ্যাট মিনস 8 ওহম। এত বড় ম্যাথ এক লাইনে সলভ করে ফেলা যেত, কিন্তু এই শর্টকাটটা শুধুমাত্র এমসিকিউর জন্য, আর এইটা হচ্ছে রিটেনের জন্য। সো যেভাবে আসুক আপনি কিন্তু পারবেন এই ম্যাথটা। ওকে, সো আসুন এবার একটু বিশেষ প্রকৃতির 2-4টা ম্যাথ দেখবো, খুব বিশেষ প্রকৃতির, খুবই মজা পাবেন আপনারা। দেখেন ধরেন এটা একটা ঘনক ভাই, এটা ঘনক ভাববেন না, এটা একটা পরিবাহী তার মনে করেন, ওকে, বিশেষ পরিবাহী তার। সো এই ঘনকের কয়টা সাইড ভাই? 6টা সাইড, 6টা সাইড। এখন আপনি বলতে পারেন ভাই ঘনক জিনিসটা কি? ঘনক আমি কিভাবে উদাহরণ দিই? ওয়েট 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 ঘনক, আচ্ছা দাঁড়ান আমার কাছে একটা কেমিস্ট্রি বই আছে, দেখেন এই কেমিস্ট্রিটাও কিন্তু একটা ঘন বস্তু। এর টোটাল কয়টা সাইড দেখেন? 6টা। এই উপরে একটা, নিচে একটা, আপনাদের সাইডে একটা, পিছনে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, টোটাল 6টা সাইড। এইখানে কেমিস্ট্রি বইটা ইমেজিন করুন, ওকে। এই কেমিস্ট্রি বইয়ের মতো এই যে ইয়াটা যে আছে ভাই, এই ঘনবস্তুটা যে আছে, এটা ঘনকটা ঘনবস্তু। এর ধরেন এই পার্শ্বটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই পার্শ্বটার দৈর্ঘ্য হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে ভাই সি, ওকে। এবং এই ঘনবস্তুর টোটাল কয়টা সাইড ভাই? টোটাল কিন্তু 6টা সাইড, উপরে নিচে, এই সাইড ওই সাইড, এই সাইড এবং পিছনের সাইড, ওকে। এখন এই ঘনবস্তু দিয়ে ভাই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই সাইড দিয়ে ঢুকলো ওই সাইড দিয়ে বের হলো, মানে এই যদি হয় বই, তাহলে এই পাশ দিয়ে কারেন্ট ঢুকেছে ওই পাশ দিয়ে বেরিয়েছে, এই পাশ দিয়ে কারেন্ট ঢুকেছে ওই পাশ দিয়ে বেরিয়েছে। আচ্ছা, বলেছে রোধের মান কত? ইন্টারেস্টিং কোয়েশ্চেন কিন্তু। এবং বলেছে এই পরিবাহীটি, মানে এটা একটা পরিবাহী তার, পরিবাহীটির উপাদানের আপেক্ষিক রোধ হচ্ছে ভাই রো। কিভাবে করতে পারি বল? এখন আপনারা জাস্ট সূত্র মুখস্থ করলেই ম্যাথ সলভ হবে না, এটা এটা কিন্তু বোঝার জিনিস, অনেক সুন্দর একটা জিনিস এটা। সো আসেন এবার এটা ম্যাথ আমরা একটু, এটা তো ম্যাথ না, এটা আসলে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এবং এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন দেখেন ব্যাপারটা, দেখেন কারেন্ট কোন পার্শ্বটা দিয়ে ঢুকেছে ভাই? এই পার্শ্বটা দিয়ে ঢুকেছে, তাই না? 6টা পার্শ্ব আছে, এই পাশ দিয়ে ঢুকেছে, ওই পাশ দিয়ে বেরিয়েছে, এই যে এই পাশ দিয়ে বেরিয়েছে, এই পাশ দিয়ে বেরিয়েছে, ওকে, এই পাশ দিয়ে বেরিয়েছে, এই পাশ দিয়ে ঢুকলো, ও পাশ দিয়ে বেরিয়ে গেল, এই হচ্ছে ঘটনা। মানে এই যে এই পাশ দিয়ে ঢুকলো, এই পাশ দিয়ে বেরিয়ে গেল। এখন এই পাশ দিয়ে যে ঢুকলো, কারেন্ট সবসময় মনে রাখবেন লম্ব হবে ঢুকে, কারেন্ট সবসময় লম্ব হবে ঢুকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে লম্ব হবে ঢুকে। এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, এই জায়গাটা পার্শ্বটার সাথে কারেন্ট লম্ব হবে ঢুকবে, লম্ব হবে ঢুকবে, ওকে, এই হচ্ছে ঘটনা। সো কারেন্ট এই পার্শ্বটার সাথে লম্বভাবে ঢুকলো এবং পাশ দিয়ে বের হলো। তাহলে আমাকে বলেন এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এটাই তো একটা প্রস্থচ্ছেদ, তাই না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইমেজিন করা যায়। তাহলে এই ক্ষেত্রফল দিয়ে ঢুকলো, ওই ক্ষেত্রফল দিয়ে বেরোলো। এখন আমাকে বলেন এই যে এই সাইডটা যে আছে, এই সাইডটার ক্ষেত্রফল কতটুকু? আপনারা বলতে পারেন ভাইয়া এর এই সাইডের দৈর্ঘ্য এ আর এই সাইডের দৈর্ঘ্য হচ্ছে সি, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে এসি, বলা যায়।
বলা যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কোনটাকে দৈর্ঘ্য ধরুন আপনার ইচ্ছা, এ এ এ ইন্টু সি হবে। এই হচ্ছে ঘটনা, বুঝা গেল? আর কারেন্ট কতটুকু দৈর্ঘ্য পাড়ি দিল ভাই? এই পার্শ্ব আর এই পার্শ্ব, ভালো মতো বুঝবেন। এই পাশ আর এই পাশ, এই দুইটা পাশের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কতটুকু ভাই? বি একক। দেখেন এই পাশ আর এই পাশ, এদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু ভাই? এই যে এতটুকু না, বইয়ের এই পুরুত্বটা, বুঝতে পারছেন? এবং এটাতে চিত্রে দেওয়া আছে বি। তার মানে কারেন্ট কতটুকু দৈর্ঘ্য পাড়ি দিল ভাই? এল এর মান কত ভাই? সেটা হচ্ছে বি। আপনি দৈর্ঘ্য জানেন, ক্ষেত্রফল জানেন, তারের উপাদানের আপেক্ষিক রোধ জানেন রো, ইজিলি এখন বের করে ফেলতে পারবেন। সো ওভারঅল আর এর মান কত আসবে ভাই? আর সমান আপনি সূত্র জানেন রো ইন্টু এল বাই এ। এই জায়গায় আসবে আর সমান রো ইন্টু এল এর মান কত ভাই? বি ডিভাইডেড বাই এসি। এটাই হচ্ছে অ্যান্সার। বলুন এই ম্যাথটা কেমন লাগলো? একটু এক্সট্রাঅর্ডিনারি ম্যাথটা আমরা সলভ করি। অলরেডি কিন্তু ভোর 6:30 বেজে গিয়েছে, সারা রাত ধরে ভিডিও বানাচ্ছি। আসেন সামনের দিকে যাই, এবার এটা দেখবো আরেকটা উদাহরণ, এটাও একটা এক্সট্রাঅর্ডিনারি উদাহরণ। সো এবার আমি ধরেন আপনাকে একটা বিশেষ সিলিন্ডার দিলাম, যে সিলিন্ডারটা ফাঁপা। ফাঁপা বলতে কি বোঝাচ্ছি ভাই? এই যে মাঝের অংশটা যে আছে না ভাই, এই যে এইটুকু অংশ ভাই ফাঁকা। তাহলে সমস্ত উপাদান আছে মেইনলি সিলিন্ডারের এই অংশটাতে, বোঝা গেল? আবরণটাতে অংশ আছে বাট ভিতর অংশটা ফাঁকা। এবং এই যে ছোট যে সিলিন্ডারটা আছে, যেটা ফাঁকা সিলিন্ডার, এটার রেডিয়াস হচ্ছে R1, আর বড় যে সিলিন্ডারটা আছে এটা রেডিয়াস হচ্ছে R2। বোঝা গেল বিষয়টা? আপনাকে এবার বলেছে ধরেন সিলিন্ডারের মধ্য দিয়ে কারেন্ট ঢুকলো, ওই পাশ দিয়ে বের হয়ে গেল, ফাঁপা একটা সিলিন্ডার, অন্ত রেডিয়াস এবং বহি রেডিয়াস দেওয়া আছে, অন্ত ব্যাসার্ধ বহি ব্যাসার্ধ, এবং এই তারটা যে উপাদান দিয়ে দূরি তার আপেক্ষিক রোধ হচ্ছে রো। বলেছে তারের রোধ কত? ওই একই প্রশ্ন, একই প্রশ্ন। খুবই সহজ কোয়েশ্চেন, খুবই সহজ কোয়েশ্চেন। দেখতে কঠিন মনে হলো, কোয়েশ্চেন খুবই সহজ। তো কিভাবে সলভ করতে পারি ভাই বলুন? সলভ হচ্ছে এইভাবে, দেখেন কারেন্ট কি কখনো ভাই, এই যে মাঝে কি আছে বলেন? মাঝে আছে এয়ার, তাই না? এয়ার বা বাতাস আছে। ফাঁপা থাকা মানে কি? বাতাস আছে। আর বাতাস দিয়ে কি তড়িৎ প্রবাহিত হবে? উত্তর হচ্ছে না। তড়িৎ প্রবাহিত হবে এই যে ম্যাটেরিয়াল দিয়ে, কারণ এই মানে এই পরিবাহী তারটা যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, সেটা কপার হতে পারে, অন্য কিছু হতে পারে। এগুলাতে মেইনলি হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে। সো এই মুক্ত ইলেকট্রনগুলোই তো ফ্লো করে, যার কারণে তড়িৎ প্রবাহ হয়। সো মুক্ত ইলেকট্রন শুধুমাত্র যেখানে যেখানে পদার্থ আছে, উপাদান আছে, সেখানেই হবে, বাতাসে তো আর হবে না। তাহলে সমস্ত কারেন্ট যাচ্ছে কোন পাশ দিয়ে বলেন? এই ম্যাটেরিয়াল দিয়ে যাচ্ছে। মাঝ দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে সমস্ত কারেন্ট ধরে নিলাম, ধরেন প্রশ্নে এটা দেওয়া আছে, আমি দিতে ভুলে গিয়েছি। প্রশ্নে এটা দেওয়া আছে, ধরেন এই সিলিন্ডারটা দৈর্ঘ্য ভাই, সিলিন্ডারটা দৈর্ঘ্য হচ্ছে এল। ওকে, সিলিন্ডারটা দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমাকে বলেন এই যে কারেন্টটা যে আছে, সমস্ত যে কারেন্ট আছে, এটা কতটুকু দৈর্ঘ্য বাড়িয়ে দিল ভাই? এল দৈর্ঘ্য বাড়িয়ে দিল, এল দৈর্ঘ্য বাড়িয়ে দিল। আর কারেন্টটা যে ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে ঢুকছে, যে ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে ঢুকছে, সেটা কি ভাই? পুরো সিলিন্ডারের ক্ষেত্রফল না, পুরো সিলিন্ডার থেকে এই অর্ধেক ছোট সিলিন্ডারটার ক্ষেত্রফল বিয়োগ যাবে। সো যতটুকু এরিয়া দিয়ে কারেন্ট যাবে সেটা হচ্ছে পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার। সো এরিয়া জানি, দৈর্ঘ্য জানি, আপেক্ষিক রোধ জানি, ইজিলি বের করা যাবে কি ভাই বলুন? ইজিলি বের করা যাবে হচ্ছে রোধ। সো রোধ সমান R ইন্টু এল বাই এ। সো রো, এল এর মান কত ভাই? এলই, আর এর মান কত ভাই? পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার। দ্যাটস ইট। একটু হায়ার কনসেপ্টসের ম্যাথ মনে হতে পারে, বাট ম্যাথটা কিন্তু মজা পেয়েছে, এটুকু আমি আপনাদের উপর ভরসা করতে পারি, এবং আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ক্লিয়ার সব? সামনের দিকে যাব, সহজ তো এগুলো। ওকে, সো লাস্ট একদম শেষের দিকে চলে এসেছি ভাই। আর একটা কোয়েশ্চেন দেখবো, এই যে এই কোয়েশ্চেনটা একটু আসেন দেখি। বলেছে একই উপাদানের দুইটি পরিবাহী তারের রোধ সমান, দুইটি পরিবাহী তারের রোধ সমান। কি বলেছে ভাই? একই উপাদানের। মতো বুঝবেন, একই উপাদান যেখানে লেখা থাকবে মনে করবেন আপেক্ষিক রোধ সমান। তাহলে একই উপাদানের যখনই বলেছে, তাহলে দুইটা পরিবাহীর আপেক্ষিক রোধ সমান। আবার বলেছে তাদের রোধও সমান, এই যে রোধও সমান। এদের দৈর্ঘ্যের অনুপাত যদি 4:9 হয়, তাহলে ব্যাসের অনুপাত কত? আসেন দেখি। দেখেন একটা তারের রোধ ধরেন আর, আরেকটা তারের রোধ কত হবে? আর। একটা তারের রোধ R1, আর একটা তারের রোধ হচ্ছে R2। এই দুটো সমান। সো R1 কে ভাঙলে কি পাবো ভাই? রো এল বাই এ। R2 কে ভাঙলেও পাবো কি? রো এল বাই এ।
এখন তার দুটা যেহেতু রোধ সমান, একই উপাদানে, তার মানে রো রো সেম হবে, রো ওয়ান রো টু লিখবো না, কিন্তু তাদের চেঞ্জ হবে কি ভাই, এল ওয়ান এই পাশে হয়ে যাবে এল টু, আর এই পাশে এ ওয়ান এই পাশে হয়ে যাবে এ টু। তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এমন ভাবে চেঞ্জ হলো যেন তাদের দুই পাশে রোধ সমান হয়। তাহলে রো রো কাটা, রো রো কাটা। তাহলে আপনি যদি এখান থেকে এল ওয়ান বাই এল টু করেন, এল টু কে নিচে পাঠালেন, এল ওয়ান আগের মতো আছে, আর এ ওয়ান কে উপরে পাঠালেন, উপরে আসে এ ওয়ান ডিভাইড বাই এ টু। এখন এ ওয়ান কে ভাঙলে আবার কি পাবো ভাই, পাই আর ওয়ান স্কোয়ার, আর এ টু কে ভাঙলে পাবো পাই আর টু স্কোয়ার। ধরেন এ ওয়ান এমন একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, তাহলে ওই প্রথম তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, পাই আর ওয়ান স্কোয়ার, দ্বিতীয় তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর টু স্কোয়ার। সো পাই পাই কাটা। সো ইভেনচুয়ালি আমরা লিখতে পারি এল ওয়ান বাই এল টু সমান হচ্ছে আর ওয়ান বাই আর টু, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, সো একসাথে কম্বাইনলি হোল স্কোয়ার লেখা যায়, ঠিক না? আর আমাকে বলেন ভাই, আর আমাকে একটা জিনিস বলেন, এল ওয়ান বাই এল টু এই ভ্যালুটা কি দেওয়া নাই, 4/9 দেওয়া আছে না? দেওয়া আছে। তাহলে ওই স্কোয়ার, এই স্কোয়ার যদি আমি এই পাশ থেকে মিশিয়ে দিই, এই স্কোয়ার ধরেন সামহাও মিশিয়ে দিলাম, তাহলে এই পাশে কি চলে আসবে ভাই, রুট চলে আসবে, 2/9, 2/3 চলে আসবে, আর এই পাশে কত চলে আসবে, আর ওয়ান বাই আর টু। সো এই যে আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে 2/3, 2:3। দ্যাটস ইট। আর আপনি বলতে পারেন যে ভাই এটা তো ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত আবার কেমনে বের করা যায় ভাই? আপনি এটা বলতেই পারেন। এখন আপনি একটা জিনিস বুঝেন ভাই, আর ওয়ান আর আর টু এগুলো তো ব্যাসার্ধ, ব্যাস কি ভাই ডি ওয়ান আর ডি টু। ব্যাস কি ভাই, জাস্ট আর ওয়ান কে 2 দ্বারা গুণ করতে হবে, আর টু কে 2 দ্বারা গুণ করতে হবে, ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ভাই দেখেন, আমরা যদি ডি ওয়ান বাই ডি টু লিখতে চাই, তাহলে এই পাশে আসে কত, 2r1, আর এই পাশে চলে আসে 2r2, 2 কাটা, তার মানে আর ওয়ান ডিভাইড বাই আর টু বলতে যা বুঝে ডি ওয়ান বাই ডি টু বলতেও তা বুঝে। তার মানে এইটাই আর ওয়ান বাই আর টু, এটাই ডি ওয়ান বাই ডি টু। তার মানে ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত বলতে আসলে ভাই অন্য কিছু না, একই জিনিস, কারণ 2 কাটাকাটি যে সেম অ্যান্সার চলে আসে। তো আমার মনে হয় আমি আমার ভাইয়া এবং আপুদের সবকিছু খুব ভালো মতো বোঝাতে পেরেছি। ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে কিনা, ফিল করতে পারছেন কিনা, কারেন্ট শক খাচ্ছেন কিনা, ডেফিনেটলি জানাবেন। সো লাস্ট আগে 10 মিনিটের মতো হয়তো বা পড়বো, ওহমের সূত্রটা একটু পড়া লাগবে। টাইপ 3 আমাদের ভাই, অনেকগুলো টাইপ পড়বো, এর মধ্যে এটা হচ্ছে টাইপ 3, হয়তো বা 5টা টাইপ হবে এই অধ্যায়ের উপরে। ওহমের সূত্রটা একটু পড়ে আসেন। ওহমের সূত্র, ওহম আমাদেরকে মেইনলি যে জিনিসটা শিখিয়েছে সেটা হচ্ছে, দেখেন একটা প্রশ্ন পৃথিবীতে অনেক আগে থেকে আছে, মুরগি আগে নাকি ডিম আগে? So, আপনারা তো ফিজিক্সের স্টুডেন্ট, আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো ভোল্টেজ আগে নাকি কারেন্ট আগে? ভাবুন, মুখস্থ করার কোনো বিষয় না ভাই, এটা বোঝার বিষয়। কিভাবে বুঝবো ভাই? দেখেন একটা পরিবাহী তার, মুক্ত ইলেকট্রন আছে, এখন ইলেকট্রন গুলা ছোটাছুটি করছে ডেফিনেটলি, কিন্তু কোনো কারেন্ট পাবো না, কারণ খুবই সামান্য তাদের মানে স্মরণ হবে, ওরকম কিছুই নাই, এইভাবে থেকে যাবে, কারেন্ট নেই। এখন এখানে কারেন্ট পেতে হলে, কারেন্ট যদি পেতে চাই, তাহলে আমাদের করা লেগেছিল কি, ভোল্টেজ দেওয়া লেগেছিল, এক পাশে পজিটিভ আধার ব্যাটারি আর এক পাশে নেগেটিভ আধার করে রেখেছিল, মানে রাখা লেগেছিল। পজিটিভ আধার নেগেটিভ আধার কোনো একটা তারের সাথে যুক্ত করা মানে কি, তারকে বিভব পার্থক্য দেওয়া বা ভোল্টেজ দেওয়া। সো ভোল্টেজ দিলেই ইভেনচুয়ালি এই ইলেকট্রনগুলা এই দিকে প্রবাহিত হয়। অনেকবার একই কথা বললাম, অনেকবার, তারপরও বলি, আপনারা বুঝেন ভালো মতো। ব্যাপারটা বুঝেন, আগে কি তড়িৎ প্রবাহ হয়েছে নাকি আগে ভোল্টেজ দিয়েছেন? উত্তর হচ্ছে আগে ভোল্টেজ দিয়েছেন। সো ভোল্টেজ দিলে তড়িৎ প্রবাহ হয়। এখন আপনি যদি ভাই ভোল্টেজ বাড়ান, মানে এই পাশে ধরেন আপনি প্লাস চার্জ বাড়াচ্ছেন, এই পাশে প্লাস চার্জ বাড়াচ্ছেন, আর এই পাশে ধরেন মাইনাস চার্জ বাড়াচ্ছেন, তাহলে কি বাড়াচ্ছেন, ভোল্টেজ বাড়াচ্ছেন না? সো এই পাশে প্লাস বেড়ে যাওয়া মানে কি, ইলেকট্রনগুলোকে আরো বেশি আকর্ষণ করা, প্লাস ইলেকট্রন নেগেটিভ ইলেকট্রনকে প্লাস বেশি আকর্ষণ করবে, আবার ওই পাশে মাইনাস বেড়ে যাওয়া মানে কি, মাইনাস ইলেকট্রনকে বেশি বিকর্ষণ করবে, সো ইলেকট্রনের প্রবাহটা বেড়ে যাবে। একটা জিনিস নোটিস করছেন, কি বিষয় নোটিস করতে বললাম ভাই বলুন, যে ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজ যদি আপনি বাড়ান, ভোল্টেজ যদি আপনি বাড়ান তাহলে কারেন্টও ভাই, তাহলে কারেন্টও বেড়ে যাবে, আর ভোল্টেজ যদি কমান তাহলে ভাই কারেন্টও কমে যাবে। এবং এই জিনিসটা আমি যেটা বললাম, এটাই সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী ওহম। সেই যে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, এটাকেই বলে কি ভাই, সমানুপাতিক সম্পর্ক। সো তিনিও দিয়ে দিয়েছেন আমাদেরকে
যে যখন তাপমাত্রা, চাপ, আর্দ্রতা সবকিছু ধ্রুবক থাকবে কোনো পরিবাহীর যখন চাপ, আর্দ্রতা, তাপমাত্রা সবই ধ্রুবক থাকবে, তখন তখন ওই পরিবাহীর যে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিতটা হবে সেটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান হবে। বোঝা গেল বিষয়টা? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান হবে। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই বিভব পার্থক্য তুলে দিলে তাহলে কি হবে, মানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে তাহলে একটা সমান চিহ্ন আসবে আর এই জায়গায় একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবকটার নাম কি জানেন? সেই ধ্রুবকটা হচ্ছে 1/r। এবং আর মানে কি জানেন? রোধ। আর মানে হচ্ছে রোধ। সো আর কে উপরে গুণ করে দেন আর ডেল ভি কে এক পাশে রাখেন, তাহলে ডেল ভি আমরা সূত্র পাই না ভাই আইআর। ডেল ভি ইজ ইকুয়াল টু আইআর, এটাকে অনেকে আবার বলে ভি ইজ ইকুয়াল টু আইআর। সো আপনি ভি ইজ ইকুয়াল টু আইআর মনে রাখেন আর ডেল ভি ইজ ইকুয়াল টু আইআর মনে রাখেন, যেটাই মনে রাখেন সূত্র একটাই, একই জিনিস বোঝাচ্ছে। এটাই হবে সূত্র। বোঝা গেল? এখন এখান থেকে একটা জিনিস বোঝার আছে। আই কে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করবেন, ভোল্টকে আপনি হচ্ছে কি দ্বারা প্রকাশ করবেন বলেন? বিভবকে ভোল্ট দ্বারা প্রকাশ করবেন। তাহলে আর এর একক আগে পেয়েছিলাম হচ্ছে ওহম, এখন আর এর আরেকটা একক পেলাম আর সমান কি ভাই? ভি/আই। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ারও বলা যায়। ওকে, সো এগুলো এমসিকিউতে আসতে পারে, মাথায় রাখবেন। এখন এখানে দেখেন এই আরটা 1/r আর একই জিনিস তো। এই আরটা কি হিসাবে এসেছে বলেন তো ভাই? ধ্রুবক হিসেবে না? আরটা ধ্রুবক হিসেবে এসেছিল, তাহলে ধ্রুবকটা কার সাপেক্ষে ভাই? আর এবং আই এবং ভি এর সাপেক্ষে। সো মনে রাখবেন, আর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদানের উপর চেঞ্জ হলেও আর কিন্তু কখনো ভোল্টেজের উপর এবং তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করবে না। ভোল্টেজ বাড়ান কমান, তড়িৎ প্রবাহ বাড়ান কমান, আর চেঞ্জ হবে না। ভোল্টেজ বাড়ালে তড়িৎ প্রবাহ বাড়বে, এটাই হচ্ছে মূল কথা, কজ ইফেক্ট। একটা বাড়লে আরেকটা বাড়বে, কিন্তু ভাই আর চেঞ্জ হবে না, আর এদের উপর ডিপেন্ড করে না। এইটা একটা এমসিকিউ, এইটা একটা এমসিকিউ, এগুলা কিন্তু আসবে আপনাদের বোর্ড পরীক্ষায়, লিখে রাখেন, মিলিয়ে নিন, তখন জাস্ট পারা লাগবে। ওকে, এই হচ্ছে ওভারঅল একটা বিষয়, এখন অনেক কিছুই আসে। আমি নেক্সট ক্লাসে আপনাদের সার্কিট সলভিং করবো। মেইনলি প্রথম দুইটা ক্লাস পুরোটাই থিওরিটিক্যাল ক্লাস, গেল জাস্ট আলোচনা। পরের ক্লাস থেকে মেইনলি ম্যাথটা সলভ করবো। সো এই ক্লাসে একটা দুইটা ম্যাথ না করলে আসলে ভদ্রতা দেখে না, এই কারণে দুই একটা করিয়েছি, আরো দুই একটা করাবো। সো আসেন আমরা একটু ভাই সরল রেখার ঢাল সম্পর্কে একটু পড়ি। তার আগে পড়ি সরল রেখা আসলে কি। সরল রেখা হচ্ছে ভাই এই যে এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা। এখানে অনেক প্রকার সরল রেখা দেখেছেন না ভাই? চারটা সরল রেখা দেখলেন। এখন এই যে চারটা সরলরেখা যে আছে, এই সরলরেখাগুলোকে ভাই আমি কিভাবে ফাইন্ড আউট করব? বাংলা হলে বলতাম যে সরলরেখাটা সমানো, এটা একটা এইদিকে বাঁকানো, এটা একটা ওইদিকে বাঁকানো, এটা একটা এইভাবে দাঁড়ানো। বাংলা হলে অনেকভাবে ব্যাখ্যা করা যায় সাহিত্যের ল্যাঙ্গুয়েজ দিয়ে। একদম শোয়ানো, একটু বাঁকানো, এটা এই দিকে একটু বাঁকানো, এটা একটু এইভাবে সোজা। এটা তবে বাংলা কথা। ফিজিক্স বা ম্যাথ কি এটা মানে? না, ফিজিক্স বা ম্যাথ ইকুয়েশন মানে। সেই যে দেখেন প্রত্যেকটা সরলরেখা আলাদা আলাদা না ভাই? এই যে প্রত্যেকটা সরলরেখা দেখতে যে আলাদা আলাদা, এই কারণে সরলরেখার একটা ইউনিক কিছু লাগবে, যেটা দ্বারা আমরা সরলরেখাকে ওই জিনিসটা দেখলেই বুঝে যাবো সরলরেখাটা দেখতে কিরকম হবে। সো এই ইউনিক জিনিসটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। সো এইটাকেই আমরা বলি সরলরেখার সমীকরণ। এটা আর একটু বড় ক্লাস হবেন, অনেক ডিটেলে শিখবেন, আপাতত জাস্ট মনে রাখেন একটাই সমীকরণ শিখেন, সেটা হচ্ছে y = mx। এখানে প্রত্যেকটা সরলরেখা আলাদা আলাদা সমীকরণ আছে, এইটার একরকম সমীকরণ, এটা একরকম, এটা একরকম, এরকম। সেই সমীকরণ আলাদা হয়েছে বলেই সরলরেখাগুলো দেখতে আলাদা। সরলরেখার মেইন সমীকরণ হচ্ছে y = mx। বুঝা গেল? সো y = mx এইরকম একটা দেখতে সরলরেখা, যেখানে y এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, এরকম একটা সরলরেখা, এবং m এখানে হচ্ছে ভাই একটা ধ্রুবক। ওকে, মনে রাখবেন m হচ্ছে একটা ধ্রুবক, এবং m এর নাম হচ্ছে সরলরেখার ঢাল। ঢাল কি জিনিস একটু পরে বোঝাচ্ছি, সো মনে রাখেন y = mx, এরকম যদি একটা সরলরেখা, এই আকৃতির যদি একটা সরলরেখা আপনি দেখতে চান, y = mx এর বলেন ভাই, আপনি যদি বলেন যে ভাই উদাহরণ দেন, ধরেন কোথাও আপনি দেখলেন y = 2x, কোথাও আপনি দেখলেন y = 3x, কোথাও আপনি দেখলেন y = 4x। এগুলো দেখেন তো ভাই সবগুলাই y = mx এর সাথে মিল খায় না? এক পাশে y, এক পাশে x, আর এখানে কনস্ট্যান্ট 2 একটা কনস্ট্যান্ট, 3 একটা কনস্ট্যান্ট, 4 একটা কনস্ট্যান্ট, এই হচ্ছে ঘটনা। সো কোথাও যদি এরকম দেখেন,
এইটা দেখতে কিরকম হবে জান, এটাকে যদি আমি গ্রাফে অঙ্কন করি তাহলে দেখতে হবে মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। বোঝা কি গেল? মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। এখন আপনি এখন বলতে পারেন যে ভাই সবই বুঝলাম, কিন্তু আমাকে এইটা বুঝান ভাই, এম বলতে কি বোঝায়? এম মানে বোঝায় হচ্ছে ভাই ঢাল। এখন আপনি বলতে পারেন যে ভাই ঢাল জিনিসটা কি, ফিল করা, ফিল করা। আমরা একটা কথা বাংলায় বলেছিলাম না ভাই, একটা সরলরেখা কতটুকু বাঁকানো, এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলে ঢাল। একটা সরলরেখার ঢাল কত, যদি ঢাল জেনে যান তাহলে বুঝে যাবেন সরলরেখাটা কতটুকু বাঁকানো। এখন কার সাপেক্ষে বাঁকানো দেখেন, আমি নিজেকে লম্বা বলতে পারি, মানে আপনার হাইট যদি 5 ফুট 3 4 5 হয় তাহলে আপনার সাপেক্ষে আমি লম্বা, কারণ আমার হাইট অনেক বেশি, 5 ফুট 11। আবার ধরেন আমি ইউরোপে গেলাম, ওখানে এক একজনের অ্যাভারেজ হাইট হচ্ছে 6 ফুট 5। এখন ওদের সাপেক্ষে আমি অনেক খাটো না, তাহলে আমাকে আমার নিজের হাইট লম্বা নাকি খাটো এটাকে ব্যাখ্যা করার জন্য আরেকজনের সাথে তুলনা করা লাগে। সেম ভাবে এই রেখাটা কতটুকু বাঁকা, এইটা কতটুকু বাঁকানো অবস্থায় আছে, কতটুকু হেলানো অবস্থায় আছে, এইটাও কারোর সাথে তুলনা করা লাগবে। সো এই তুলনা করা হয় পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে। সো দেখেন ভাই, এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে রেখা, এটা এক্স অ্যাক্সিস, এটা রেখা। এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এই রেখাটা ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করেছে, ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করেছে, ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করেছে। সো এই থিটাটাই আমাদেরকে ধারণা দিবে এই রেখাটা এই পজিটিভ এক্স এর সাথে কতটুকু বাঁকানো অবস্থা আছে। সো আপনি যদি থিটার ভ্যালুটা একবার জেনে যান তাহলে আপনি বলে ফেলতে পারবেন না এই থিটার ভ্যালুটা 30 ডিগ্রি হলে এরকম, 60 ডিগ্রি হলে এরকম হতো, তাই না? তার মানে থিটার ভ্যালুটা জানলে আপনি রেখাটা কিভাবে বাঁকানো অবস্থা সেটা জেনে যাবেন। সো ঢালকে মেইনলি থিটা দ্বারা ডিনোট করা হয় না, ঢালকে ডিনোট করা হয় ট্যান থিটা দ্বারা, ট্যান থিটা দ্বারা যে কোনো কিছু ঢাল ডিনোট করা হয় ট্যান থিটা। বুঝা গেছে? সো আপনি যদি থিটা জানেন তাহলে ট্যান থিটা জানবেন। ট্যান থিটার ভ্যালুটাই আমাদেরকে বলে দিবে যে এই রেখাটা দেখতে কি এরকম হবে নাকি সবুজটার মতো হবে। বোঝা গেল? তাহলে ঢাল কি জিনিস আইডিয়া পেয়েছি, ম্যাথের বিষয় বাট ফিজিক্স আমি পড়িয়ে দিলাম, সমস্যা নেই। সো কেন পড়ালাম ভাই, রিজন আছে। রিজন হচ্ছে আপনাকে আমি এখন ভোল্টেজ বনাম কারেন্টের গ্রাফ আঁকবো, ভোল্টেজ বনাম কারেন্টের গ্রাফ এঁকে দেখাবো, বিভব পার্থক্য বনাম কারেন্টের গ্রাফ দেখাবো। ওয়াই অ্যাক্সিস বরাবর আছে ভোল্ট, বিভব যার একক হচ্ছে ভোল্ট, আর এক্স অ্যাক্সিস বরাবর আছে আই যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন এদের গ্রাফটা দেখতে কিরকম হবে এটা আমি আগেই বলে দিতে পারি। কিভাবে বলে দিতে পারি ভাই, দেখেন আপনাকে আমি গ্রাফ আঁকানো শেখাচ্ছি, দাঁড়ান। এটা ইন্টারমিডিয়েটের পড়ো, বাট তারপর আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দেখেন ভাই, ভি এবং আই, ভি এবং আই এই দুটো রিলেটেড একটা সূত্র লিখেন। আমরা একটা সূত্রই জানি, ভি ইজ ইকুয়াল টু কি বলে, আর আই, আই আর আর আই মানে সেম। এখন আমাকে বলেন, ফুটবলে আমরা সাবস্টিটিউট করি না ভাই প্লেয়ার, একটা প্লেয়ার যদি খারাপ খেলে, ব্রাজিলের যেমন বিশাল বড় বেঞ্চ টিম আছে, সাবস্টিটিউট করতে পারে যদি কোনো কাজ হয় না, তেমনি এই চলকগুলোকেও আমরা সাবস্টিটিউট করতে পারি। এখন দেখেন, বিভব আছে কোন অ্যাক্সিস বরাবর, ওয়াই, তাহলে বিভবকে, এই যে দেখেন বিভব আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তো বিভবকে আমি ওয়াই এর সাথে সাবস্টিটিউট করতে পারি। আবার আই কোন অ্যাক্সিস বরাবর আছে, এক্স, তো আইকে আমি এক্স দ্বারা সাবস্টিটিউট করতে পারি। আবার আর এখানে কি বলতো ভাই, আর ধ্রুবক না, ভি আর আই এর সাপেক্ষে আর ধ্রুবক না, একটু আগে পড়িয়েছিলাম ওহমের সূত্র। তাহলে আর যদি ধ্রুবক হয়, আর আমরা একটু আগে দেখলাম সরলরেখার সমীকরণে এম নামক একটা ধ্রুবক থাকে, তাহলে দেখেন তো ভাই ভি ইজ ইকুয়াল টু আর আই দেখতে যেমন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো মিল খায় না? সূত্রটা ভি ইজ ইকুয়াল টু আর আই, কিন্তু মিল খাচ্ছে কার সাথে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে ভি ইজ ইকুয়াল টু আর আই, এটা গ্রাফটা দেখতে কিরকম হবে, এরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা। বুঝলাম? এখন আর এর মান কত ওটার উপর বেস করে ঢালের মান চেঞ্জ হবে, আর যত ওই অনুযায়ী ঢাল। আর এর মানের অনুযায়ী এই রেখাটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বাট মোট কথা মূল বিন্দুগামী সরলরেখা হবে, এইটুকু কনফার্ম। বুঝেছি? না বুঝলে আসেন আমি আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বুঝাচ্ছি। আমি একটা কাজ করবো ভাই, আমি আমি করলাম কি, ধরেন একটা রোধ নিলাম, ওকে, রোধকে এইভাবে প্রকাশ করা হয়, কোন একটা সার্কিটে রোধকে এইভাবে প্রকাশ করা হয়। কেন এইভাবে প্রকাশ করা হয়, কারণ দেখেন ভাই, কোন একটা সার্কিটে যে সরলরৈখিক পথে ইজিলি কারেন্ট প্রবাহিত হয়। এখন এই পথটাকে আমরা যদি টেরা বেঁকা করে দিই, মানে এটা মেইনলি বোঝানো হচ্ছে আর কি, যে টেরা বেঁকা মানে ইলেকট্রন সহজে প্রবাহিত হতে পারছে, বোঝানোর জন্য সিম্বল একটা। সেটাকে রোধ দ্বারা, এটাকে রোধ বলে। আর সেই রোধকে যদি আমি একটা সেলের সাথে কানেক্ট করি বা একটা কোষের সাথে কানেক্ট করি, এই কোষের ভোল্টেজ ধরেন ভি, তাহলে এই পাশ দিয়ে আই তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, এই পাশ দিয়ে যাবে।
এটা কি বলা যায়? বলা যায়। এখন আমি ধরেন এক একটা ভোল্টেজ নিলাম, আমি জানি না ভোল্টেজ চেঞ্জ করলে আই চেঞ্জ হবে, তো বিভিন্ন ভোল্টেজ নিলাম, ওই অনুযায়ী আই পরিমাপ করলাম। এগুলো এক্সপেরিমেন্টাল ডাটা। হ্যাঁ, আমি এখন যেটা বলবো এটা ল্যাবে বসে বসে করেছি আমি, মানে শিক্ষকরা করেছেন, আমি ডাটাটা নিয়েছি। সো দেখা গেছে একটা নির্দিষ্ট পরিমাণ রোধের জন্য ভোল্টেজের মানটা ধরেন বিভিন্ন রকম নিলাম, ওই অনুযায়ী আই এর মান বিভিন্ন রকম পেলাম। কিরকম পেলাম ভাই? এই যে এরকম ধরেন ভোল্টেজের মান 2 নিলাম, 4 নিলাম, একবার 6 নিলাম, আর একবার 8 ভোল্ট নিলাম, তখন কারেন্টের মান পেয়েছিলাম 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5। বুঝা গেল বিষয়টা? ভোল্টেজের মান এক এক রকম নিয়েছি, ওই অনুযায়ী কারেন্টের মান এক এক রকম পেয়েছি। বুঝেছি নাকি বুঝিনি? আশা করি বুঝেছেন। তাহলে দেখেন ভাই, ভোল্টেজের মান যখন 2 তখন কারেন্টের মান ধরেন 1, এই দুটাকে যদি কানেক্ট করি তাহলে এই জায়গায় একটা বিন্দু পাবেন, তাই না? আমরা বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারি না ভাই, 1,2, এই বিন্দুর স্থানাঙ্ক 1,2। তেমনি যখন আমরা ভোল্টেজ পেলাম 4 তখন কারেন্ট পেয়েছিলাম হচ্ছে 2, এই দুটো বিন্দুকে কানেক্ট করলে এই জায়গায় একটা বিন্দু পাবেন, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2,4। তেমনি যখন ভোল্টেজের মান 6 তখন কারেন্টের মান পাওয়া গেল 3। সো 3 আর 6 কে কানেক্ট করলে এই জায়গায় একটা বিন্দু পাবেন, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3,6। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে যখন ভোল্টেজের মান 6 তখন কারেন্টের মান পাওয়া গিয়েছে হচ্ছে ভাই 4, তাহলে এখানে একটা বিন্দু পাবেন, পাওয়া গেল অনেকগুলো বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,8। এগুলো এক্সপেরিমেন্টাল ডাটা। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ রোধের জন্য এরকম অনেকগুলো ডাটা ক্যালকুলেট করা হয়েছে। এখন বলেন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখেন তো ভাই, এই বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে একটা সরলরেখা পাচ্ছেন না? এবং এই সরলরেখাটা দেখেন তো ভাই মূল বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই যে আমরা এক্সপেরিমেন্টালিও দেখলাম যে গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। আর আমি আপনাদেরকে একটু ম্যাথমেটিক্স, ফিজিক্স টিচার বাট আমি টুকটাক তো ম্যাথমেটিক্স পারি, সো ওখান থেকেও বুঝিয়ে দিলাম গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। বুঝেছি নাকি বুঝিনি? বলুন, বুঝেছি নাকি বুঝিনি? বলুন বলুন বলুন। এখন আরো ঘটনা আছে, এখানেই ঘটনা শেষ না। এখন দেখেন ভাই, আপনাকে আমি বললাম যে এই জায়গাটা থেকে আমাকে এবার বের করে দেখান রোধ কত ছিল। আমি তো বললাম একটা নির্দিষ্ট পরিমাণ রোধ দিয়ে আমি বিভিন্ন প্রকার মানে বিভিন্ন ভোল্টেজ নিয়েছি, তারপর কারেন্ট পেয়েছি। এই যে সে রোধটা কত ছিল, এই যে রোধটা হচ্ছে আর, এই আর এর ভ্যালুটা কত এটা আপনার কাছে জানতে চেয়েছি। সো এক একবার এক এক ভোল্টেজ নিলে এক এক কারেন্ট পাবো, ওই ডাটাটা আপনাকে দেওয়া আছে, এইটা সেই ডাটা। এবার আপনাকে বলেছে রোধটা কত। সো আপনার কি মনে আছে ভাই রোধ কিভাবে বের করে ভাই? মনে আছে রোধ কিভাবে বের করে ভাই? ওই যে আমরা জানতাম না এম, এ দেখেন তো ভাই আমি রোধ কিভাবে বের করবো, দেখেন জাস্ট আমি আপনাকে বুঝিয়ে আনি। দেখেন অলরেডি বুঝিয়েছি। দেখেন ভাই এই রোধ কার জায়গায় বসেছে ভাই? এম কার জায়গায় বসেছে? রোধের জায়গায়। সো আমরা বলতে পারি না যেটাই এম সেটাই অ্যাকচুয়ালি রোধ ছিল, সরলরেখা যেটা এম সেটাই রোধ ছিল অ্যাকচুয়ালি। আর সরলরেখার এম বলতে কি বোঝায় ভাই? ট্যান থেটা, মানে ঢাল। তার মানে এই সরলরেখাটার ঢালটাই অ্যাকচুয়ালি বুঝাবে কাকে ভাই বলেন তো? রোধকে। আগেই বলেছি, আবার একবার বললাম। সো আমরা সরলরেখাটার ঢাল বের করা মানেই হচ্ছে রোধ বের করে ফেলা। আসেন ঢালটা বের করে ফেলি। সো এই সরলরেখাটার ঢাল কিভাবে বের করবো ভাই? তাহলে আমরা ঢাল বের করার উপায় হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে এইরকম। এই যে দেখেন, এই যে এরকম এই যে ত্রিভুজটা যে আছে না ভাই, এটা কিন্তু একটা ত্রিভুজ। হ্যাঁ, এটা একটা ত্রিভুজ কিন্তু, ওকে, এটা একটা ত্রিভুজ। সো এই কোণটা ধরে নেন থিটা, এই কোণটা ধরে নেন থিটা, এই কোণটা ধরে নিচ্ছি থিটা। সো আমাকে বের করা লাগবে কি ভাই? আমাকে বের করা লাগবে ট্যান থিটা। কারণ ট্যান থিটা মানে কি? রোধ। ট্যান থিটা মানে হচ্ছে রোধ, ট্যান থিটা মানে রোধ। সো রোধই জানতে যাচ্ছি। এখন বলেন ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে কি? এটা লম্ব পথ ত্রিকোণমিতি একটু শিখাই। লম্ব ডিভাইডেড বাই ভূমি, মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে এই ত্রিভুজটার এই যে ছোট্ট একটা ত্রিভুজ আছে, কিউড একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের লম্ব কতটুকু ভাই? এই যে এতটুকু। এতটুকু দৈর্ঘ্য কতটুকু? 0 থেকে 8 পর্যন্ত, তার মানে 8 একক। 8 একক মানে 8 ভোল্ট। আর দেখেন তো ভাই দৈর্ঘ্য কতটুকু, মানে ভূমি কতটুকু? 0 থেকে 4, দ্যাট মিনস 4 একক বলা যায়। তাহলে আমরা বলতে পারি লম্ব বরাবর আছে ভোল্টেজ 8 একক, এই বরাবর আছে হচ্ছে কারেন্ট 4 একক। সো আলটিমেটলি আসবে কত ভাই? 8/4, দ্যাট মিনস 2 ওহম। এই হচ্ছে অ্যান্সার। বুঝেছি? আমার মনে হয় আমি আপনাদেরকে
সবকিছু খুব ভালো মতো বোঝাতে পেরেছি, সবকিছু। ওকে, বুঝেছেন? আচ্ছা, এবার আসেন শেষ তো। এবার জাস্ট বোর্ড পরীক্ষায় এরকম এমসিকিউ, এরকম ম্যাথ আমি মাঝে মাঝে দেখেছি। সো একটা ম্যাথ এরকম ভাবে করবো, আসেন ওই যা করলাম ভাই সেটা আবার করবো, করে শেষ করবো আজকের ক্লাস। এই যে দেখেন কি বলেছে ভাই, দেখেন প্রশ্নটা পড়ি আর সলভ করি। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি অজানা রোধ যে রোধের মান আপনি জানেন না, রোধে বিভিন্ন ভোল্টেজে বিভিন্ন মানের তড়িৎ প্রবাহ পাওয়া গেল, মাত্র যে কাজটা করলাম। সো তড়িৎ প্রবাহ পেয়েছেন 0.5, 1, 1.5, 2, 2.5 এরকম। যখন তড়িৎ প্রবাহ 0.5 পেয়েছিলেন তখন ভোল্টেজ ছিল 1.6। যখন তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার পেয়েছিলেন তখন আপনি দেখেছেন যে ভোল্টেজ পেয়েছেন আপনি 3.2। যখন ভোল্টেজ দিয়েছেন 4.8 তখন তড়িৎ প্রবাহ পেয়েছেন 1.5 এম্পিয়ার। যখন ভোল্টেজ 6.4 তখন তড়িৎ প্রবাহ পেয়েছেন 2 এম্পিয়ার। যখন ভোল্টেজ 8 ভোল্ট তখন তড়িৎ প্রবাহ পেয়েছেন 2.5 এম্পিয়ার। তাহলে বলেছে রোধ কত, কিভাবে করতে পারি বলেন? ওই একটাই উপায় ভাই, একটাই উপায়। আপনাকে একটা গ্রাফ আঁকা লাগবে। So, এই বরাবর আমি দিলাম ভোল্টেজ আর এই বরাবর দিলাম আমি কারেন্ট। ওকে, ভোল্টেজের মানগুলো কি 1.6, 3.2, 4, তাহলে ভোল্টেজের মান আমি দিই 1, 2 করে। ওকে, এটা 1। ওকে, আচ্ছা দাঁড়া, ওকে। সো ধরেন এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4। ওকে, এপাশে ভোল্টেজ আছে, দেখেন এটা 4, এরপর কত আছে, এটা 5, 6। ও মাই গড, এত না দিই, তাহলে একটু শর্টকাট করি, দাঁড়ান। দেখেন এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মানে আপনাকে জাস্ট চোখের আন্দাজে মিলিয়ে দেওয়া লাগবে, এত কঠিন কিছু না, সহজ একটা বিষয়। আর আই পেয়েছি কি ভাই 0.5 করে, না 0.51 এইরকম, সেই পাশে 0.5 করে নিই। ধরেন এইটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 1, এটা 1.5, এটা 2, আর এটা হচ্ছে 2.5। ঠিক আছে, এটা 2.0, এটা 2.5, এই হচ্ছে ঘটনা। এবার আসলে বিন্দুগুলো কানেক্ট করি। দেখেন যখন যখন দেখেন ব্যাপারটা বুঝবেন, যখন ভোল্টেজ 1.6 তখন কারেন্ট 0.5। সো ভোল্টেজ 1 আর 2 এর মাঝখানে 1.5, তার মানে এই জায়গায় 1.6 হবে, ভোল্টেজ 0.5, তার মানে এইখানে একটা বিন্দু পাবেন, ঠিক না? এই দুটাকে বিন্দুকে কানেক্ট করলে। আচ্ছা, ভোল্টেজ যখন 3.2 তখন কারেন্ট 1। ভোল্টেজ যখন 3.2, দেখেন এইটা 3, এটা 4, দ্যাট মিনস এখানে ধরুন 3.2 আছে। সো যখন ভোল্টেজ 3.2 তখন কারেন্ট পেলেন 1, কানেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর যখন ভোল্টেজ 1.5, 4.8 তখন কারেন্ট 1.5, 4.8 হলো 1.8, 1.5, তাহলে এইটা 4, এটা 5, এই যে এখানে ধরুন 4.8। ওকে, এই যে এটার জন্য 1.5 কারেন্ট পেলেন, এই হচ্ছে ঘটনা। বুঝা গেল? এরপরে ভাই ভোল্টেজ যখন 6.4 তখন কারেন্ট 2। ভোল্টেজ যখন 6.4, এটা 5, এটা 6, 6.4 মানে এখানে কোথাও একটা, এই যে এখানে কোথাও একটা, তাই না? তখন কারেন্ট হচ্ছে 2। সেই যে এখানে একটা বিন্দু পাবেন। বাকিটা আপনি বুঝতে পারছেন কিভাবে হবে। ভোল্টেজ 8 তখন কারেন্ট 2.5, ভোল্টেজ 8 তখন কারেন্ট 2.5, কারণ এই যে এইদিকে কোথাও, এই জায়গায় আরেকটা বিন্দু পাবেন। এবার বলেন, এবার খুবই ইজি না বাকিটা? বাকিটাতে ইজি। কি করা লাগবে ভাই? জাস্ট কানেক্ট করে দেওয়া লাগবে, সবগুলা বিন্দু ধরেন কানেক্ট করে দিবেন, সবগুলা বিন্দু কানেক্ট করে দিবেন, সবগুলা বিন্দু কানেক্ট করে দিবেন। এবার রোধ কিভাবে পাবেন ভাই? রোধ মানে হচ্ছে ট্যান থিটা। তার মানে আপনাকে এই ছোট্ট ত্রিভুজটাতে আপনাকে মেইনলি এই থিটার ভ্যালুটা বের করে ফেলা লাগবে, ট্যান থিটার ভ্যালুটা বের করে ফেলা লাগবে। বুঝা গেল? রোধ মানে হচ্ছে ট্যান থিটা। সো আমরা জানি ভাই রোধ মানেই হচ্ছে ভাই ট্যান থিটা, মাত্র শিখলাম। সো ট্যান থিটা, দেখেন ব্যাপারটা, ট্যান থিটা মানে লম্ব ডিভাইড বাই ভূমি। সো লম্ব হচ্ছে এতটুকু, তাহলে দেখেন নিচ থেকে এতটুকু 8 একক, আর নিচ থেকে এতটুকু 1.6 একক, এইটা এই পয়েন্টটা মান কত? 1.6। তাহলে এইখানে 8, এখানে 1.6, তাহলে মাঝের এতটুকু দৈর্ঘ্য কতটুকু ভাই? 8 - 1.6, কমন সেন্স। আচ্ছা,
দেখেন এই জায়গা থেকে এতটুকু দৈর্ঘ্য 2.5, কিন্তু এই জায়গা থেকে এতটুকু দৈর্ঘ্য 0.5, তাহলে মাঝের এতটুকু দৈর্ঘ্য কতটুকু? এই যে এতটুকু, 2.5 মাইনাস 0.5 মাইনাস 0.5, সেটা এখানে বসাবো, 2.5 মাইনাস 0.5, সো বসালে 8 মাইনাস 1.6 হলে 6.4, আর এখানে চলে আসে 2, দ্যাট মিনস চলে আসে 3.2 ওহম। এই হচ্ছে ঘটনা। অনেক সোজা একটা ম্যাথ। ওকে, আশা করি এই ধরনের যেভাবেই গ্রাফটা আসুক আপনাদের কাছে আমি একদম ফাটাই দিই, সহজ বিষয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই ভাই, অনেকক্ষণ আমার সাথে ছিলেন। এসএসসির এই ক্লাসগুলো কেমন লাগছে? আমি মেইনলি হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েটের ক্লাস নিয়ে থাকি, বাট মনে হলো এসএসসির এই জায়গাটা তো আপনাদের একটু বেসিক ফাউন্ডেশনটা খুব স্ট্রং করে দেওয়া উচিত, এই জন্য ফাউন্ডেশন নামেই হচ্ছে ক্লাসগুলো চালাচ্ছি, যেন আপনাদের এখন থেকে ফাউন্ডেশন এমন তৈরি হয় যেন আপনারা একসময় ইঞ্জিনিয়ার বা ডাক্তার এরকম কিছু হওয়ার স্বপ্ন দেখেন। সব সাবজেক্টের প্রতি আমি কিউরিয়াস বানিয়ে দিব আপনাকে, যেমন ফিজিক্স পড়াচ্ছিলাম, ম্যাথের অনেক কিছু দেখিয়ে দিলাম, আপনারা কিউরিয়াস হবেন, পড়াশোনা করবেন, ঢালকে জিনিস বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করবেন না, এটাই আমার লক্ষ্য। তো সবাই খুব ভালো থাকুন ভাই, সুস্থ থাকুন, সবার প্রতি অনেক বেশি ভালোবাসা। আসসালামু আলাইকুম।